নওগাঁ হেল্পলাইন। হ্যালো, আসসালামু আলাইকুম। নওগাঁ হেল্পলাইনের উদ্যোগে আয়োজিত আজকের এই অনলাইন ফেসবুক লাইভ ভিত্তিক ইংরেজি বোর্ড প্রশ্নপত্রের সলিউশন আসে নওগাঁর যারা শিক্ষার্থী বন্ধুরা রয়েছে তাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আর আমার সাথে যুক্ত রয়েছে যে দুইজন গোল্ডেন জিপিএ 5 প্রাপ্ত সাবেক পিইউসি পরীক্ষার্থী অয়ন এবং রুদ্র। তোমরা দুইজনকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। অয়ন ও রুদ্র, শোনা যায়? শুনতে পাও? ওকে, আমরা এবার সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। অয়ন এবং রুদ্র, তোমাদেরকে বলছি, তোমাদের প্রশ্নপত্রে মোট কয়টা প্যাসেজ থাকে কে বলতে পারবা? দুইটি। দুইটি কোন ধরনের থাকে? একটি হচ্ছে প্রথম প্যাসেজটি থাকে কোথা থেকে? সেম। আর শেষের প্যাসেজটি? ধন্যবাদ। আর শেষের প্যাসেজটি, দ্বিতীয় যে প্যাসেজটি, এটা কোথা থেকে থাকে? পাঠ্য বই থেকে নাকি পাঠ্য বইয়ের বাইরে থেকে? বাইরে থেকে। ওকে, ভেরি গুড। এই দুইটা প্যাসেজ, একটা সুইন এবং আরেকটা আনসুইন, দুইটা প্যাসেজ থেকে মোট কয়টা প্রশ্ন থাকে রুদ্র? বারোটি। না, আমি বলি মোট তোমার প্রশ্নপত্রে মোট প্রশ্ন থাকে 13টি, কিন্তু দুইটি প্যাসেজ থেকে প্রশ্ন থাকে 8টি। সুইন থেকে থাকে 4টি, আনসুইন থেকে থাকে 4টি। এভাবে করে প্রথম দুইটি যে প্যাসেজ সুইন এবং আনসুইন, দুইটি প্যাসেজ মিলে মোট প্রশ্ন থাকে 8টি। এরপরে বাকি 3টি প্রশ্ন সেগুলো আলাদাভাবে প্যাসেজের বাইরে থেকে থাকে। তো চলো সরাসরি আমরা চলে যাই প্রশ্নপত্র সমাধানে। গতবার যে প্যাসেজটি ছিল সেটা আমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছি? জি। হ্যাঁ, গতবারের প্যাসেজটা ছিল তোমাদের ইউনিট 20 থেকে। এখানে দেখতে পাচ্ছ এই যে ইউনিট 20, আর এই প্যাসেজটার নাম হচ্ছে কি লাইফ ইজ বিউটিফুল, তাই না? জি। হ্যাঁ, এই লাইফ ইজ বিউটিফুল এর তোমার 6টা লেসন ছিল। তার মধ্যে গত বছর প্রশ্নপত্রে প্যাসেজটির 4টি লেসন, অর্থাৎ 1 থেকে 2 এবং পরবর্তী যেটা 3 থেকে 4, দেখতে পাচ্ছ 3 থেকে 4 লেসন পাচ্ছি। হ্যাঁ, এই দুটো মিলে পুরো প্যাসেজটা ছিল, অর্থাৎ 4টা লেসন মিলে। তো আমরা চলে যাই সরাসরি প্যাসেজটাতে। পরীক্ষা যেটা ছিল এইটা হচ্ছে আমাদের প্যাসেজটা, প্রশ্নপত্র যেরকম ছিল সেরকম। এটা দেখা যায়? ওকে, আমি এটা তোমাদের জাস্ট ধারণা দিবার জন্য একবার দ্রুত পড়ে যাচ্ছি এবং বাংলাটা তোমাদের বোঝার মতো করে শুধু একবার বলে যাচ্ছি আমি। It's a beautiful spring day. Maria gets up early. She feels happy. It's a beautiful spring day মানে হচ্ছে এটা বসন্তকালের খুব সুন্দর একটি দিন। মারিয়া গেটস আপ আর্লি, অর্থাৎ মারিয়া খুব সকাল সকাল ঘুম থেকে উঠে। She feels happy, সে খুবই আনন্দ অনুভব করে, খুশি। She knows that it's a nice day because she puts her hand on the glass of the window. সে যখনই জানালার যে কাঁচ রয়েছে সেই কাঁচে যখন হাত রাখলো তখনই সে বুঝতে পেরেছিল বা জানতে পেরেছিল যে এই দিনটি সুন্দর। কারণ কিভাবে জানতে পারলো? এই কাঁচটি ছিল ইট ইজ ভেরি ওয়ার্ম, এটা খুব গরম ছিল। তার মানে সে বুঝে গিয়েছিল বাইরে আজকে রোদ। She opens the window, সে যখন জানালাটা খুললো
and singing of the birds fills the room. এই যে পাখিগুলোর যে কিচিরমিচির শব্দে পুরো রুমটা ভরে গেল। She can smell the flowers outside her room. সে তার রুমের বাইরে যে ফুলের গাছগুলো থেকে ফুলের ঘ্রাণ আসছিল সেটাও সে নাকে সে ঘ্রাণটা নিল, মানে ফুলের যে মিষ্টি গন্ধ সেটা তার নাকে এলো। দে স্মেল সুইট, সেগুলো খুবই মিষ্টি সেই গন্ধটা, অ্যান্ড ফ্রেশ এবং তরতাজা মনে হচ্ছিল। আফটার মারিয়া গেটস ড্রেসড অ্যান্ড হ্যাজ হার ব্রেকফাস্ট, she puts her books in her bag. মারিয়া কি করলো, সকালবেলায় সে তার নাস্তা সেরে পোশাকটা পরে তার বইগুলো কি করলো, তার ব্যাগে রাখলো। she is ready for school, এখন সে স্কুলে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। মারিয়া is a lot like any other students in her neighborhood. এই বাক্যটির অর্থ হচ্ছে মারিয়া তার প্রতিবেশীতে আরো যারা শিক্ষার্থী রয়েছে তাদের মতোই একজন। she goes to school, সে স্কুলে যায়, and likes to be with her friends, এবং কি করে, সে তার বন্ধুদের সাথে থাকতেও পছন্দ করে। but Maria cannot see the beautiful spring day, মারিয়া এই সুন্দর দিনটি দেখতে পায় না। she cannot see the flowers, সে এই সুন্দর ফুলগুলো দেখতে পায় না। the blue sky, এই যে নীল আকাশটা সে দেখতে পায় না। or the singing birds, এমনকি সে পাখিগুলো যেগুলো সুন্দর কিচিরমিচির শব্দ করছে সেই পাখিগুলো সে দেখতে পায় না। রুদ্র এবং অয়ন, আমার কথা কি বোঝা যায়? হ্যাঁ যাচ্ছে। ওকে, ধন্যবাদ। she cannot see this because she is visually impaired. মারিয়া এগুলো কেন দেখতে পায় না? কারণ সে চোখে দেখতে পায় না, এই জন্যই সে পাখি দেখতে পায় না, সে নীল আকাশ দেখতে পায় না, সে সুন্দর দিনটি দেখতে পায় না, সে ফুল দেখতে পায় না। she has been unable to see since she was born, কারণ সে জন্ম থেকেই দেখতে পায় না, জন্ম থেকেই সে অন্ধ। but Maria is happy, কিন্তু তারপরও মারিয়া খুব খুশি। she goes to school every day, সে প্রতিদিনই নিয়মিত কি স্কুলে যায়। she can learn the information, সে তথ্য শিখতে পারে, বিভিন্ন রকমের তথ্য। because she reads braille, কারণ সে ব্রেইলে পড়ে। তোমরা কি, অয়ন এবং রুদ্র, তোমরা ব্রেইল কি জানো? জি। বলো তো কেউ একজন ব্রেইল কি? বলো একজন। ব্রেইলি এমন একটি লাইন বা শব্দ যেখানে অক্ষরগুলো ডট দ্বারা সজ্জিত থাকে। ওকে, ভেরি গুড। তার মানে, ধন্যবাদ। ব্রেইল, আসলে ব্রেইল হচ্ছে অন্ধদের পড়াশোনা, অন্ধরা যেন পড়তে পারে সেটার জন্য একটা পদ্ধতি, যেখানে কি উঁচু উঁচু ডট থাকে। এই ডটগুলোতে আমাদের যে আঙ্গুল রয়েছে হাতের ফিঙ্গার, সেই আঙ্গুলের একেবারে প্রান্ত ভাগ, শেষ ভাগ, যেখান দিয়ে আমরা স্পর্শ করি, সেটা দিয়ে সেই উঁচু ডটগুলো স্পর্শ করে করে কি করা হয়, পড়া যায়। আমি ব্রেইলের একটা ছবি দেখাই তোমাদের, তোমরা দেখতে পাচ্ছ ব্রেইলের ছবি? জি। হ্যাঁ, এই যে দেখো উঁচু উঁচু ডট, এখানে ডট ছাড়া কিন্তু কিছুই নাই। ব্রেইল বুক, বামেরটা দেখো ব্রেইল বই, এখানে ডট ছাড়া কিচ্ছু নাই, অর্থাৎ উঁচু ডট গুলো দিয়েই সে পড়ে। আর ডানে দেখো যে কিভাবে অক্ষরগুলো ব্রেইলে রাখা হয়। এই যে এ অক্ষরটা দেখতে পাচ্ছ, এ অ্যালফাবেট, এতে দেখো 6টা এখানে কি করা আছে, তোমার 6টা ঘর রয়েছে গোল বৃত্তাকার, তার মধ্যে উপরের বাম দিকে দেখো কালো আকারে আছে না একটা? তার মানে সে যখন এই 6টা ঘরের উপরের বাম দিকে আঙুলটা রাখবে উঁচু, তখন বুঝবে এটা এ। এটাই হচ্ছে ব্রেইল সিস্টেম। যাক, তোমাদের ধারণার জন্য আমি দেখালাম। এবার আমরা চলে যাই মেন স্লাইডে। আমাদের এই হচ্ছে প্যাসেজটা ছিল। এখন she can learn the information because she reads braille, কারণ সে ব্রেইলের মাধ্যমে সব তথ্য শিখতে পারে। braille is a script that uses raised dot, তার মানে উঁচু উঁচু ডট, যে উঁচু উঁচু ডটের যে স্ক্রিপ্ট থাকে সেটাই হচ্ছে ব্রেইল।
দেখো ইচ লেটার ইজ মেড ফ্রম ডট, এবং প্রত্যেকটা অক্ষর এই ডট দিয়েই তৈরি, তোমাদেরকে যেমনটা আমি দেখালাম। তোমরা কি এর আগে কখনো ব্রেলের ছবি দেখেছো ক্লাসে, রুদ্র এবং অয়ন? জি দেখেছি। না। আচ্ছা, ভেরি গুড, তার মানে তোমরা জানতে। তো পিপল মুভ দেয়ার ফিঙ্গার্স অ্যাক্রস দ্য রেইজ ডটস টু রিড, তার মানে যারা তোমার দৃষ্টি প্রতিবন্ধী, চোখে দেখতে পায় না, তারা কি করে এই ডট গুলোর উপরে আঙ্গুল রেখেই পড়তে পারে। মারিয়া লার্ন টু রিড ব্রেল অ্যাজ এ ইয়ং চাইল্ড, মারিয়া কি করে ছোটবেলা থেকে, যেহেতু সে জন্ম থেকে অন্ধ, ছোটবেলা থেকে সে কি এই ব্রেলটা পড়া শিখেছে। হার বুকস অ্যাট স্কুল আর ইন ব্রেল, তার স্কুলে যে বইগুলো সেগুলো সবই ব্রেলের। সি এনজয়জ রিডিং পোয়েমস অ্যান্ড হিস্ট্রি, সে কি করে, কি পড়া উপভোগ করে বেশি? মারিয়া কি পড়া উপভোগ করে বলো? পোয়েমস অ্যান্ড হিস্ট্রি মানে কি? কবিতা এবং ইতিহাস। ভেরি গুড, থ্যাংক ইউ। ওকে, মারিয়াস টিচার সেজ দ্যাট হি ইজ এ গুড লার্নার, মারিয়ার শিক্ষক মনে করে এবং বলে যে হ্যাঁ, মারিয়া হচ্ছে খুব গুড লার্নার, সে সুন্দর শিখতে পারে দ্রুত। আমরা যদি এই ছবিটি দেখি, দেখো মারিয়া এই যে সকালবেলায় উঠে কি জানালাতে হাত রেখেছিল, তার চোখ কিন্তু অন্ধ, সে কিন্তু চোখে দেখতে পায় না। তো এরপরে সে কি করলো, জানালাটা খুললো। দেখো দ্বিতীয় ছবিটি দেখা যাচ্ছে জানালা খোলার। জি। জি এরপরে দেখো জানালা খোলার পরে কি হলো, সে বাইরে ফুলের এই যে ঘ্রাণ, মিষ্টি ও তরতাজা যে ঘ্রাণ তার নাকে এলো। তারপরে কি হলো দেখো, বাইরে যে পাখি ছিল কিচিরমিচির শব্দ করছিল, সেই পাখির কিচিরমিচির শব্দ। তার মানে এই প্যাসেজটা হচ্ছে কি, মারিয়া একদিন সকালে উঠলো, জানালায় হাত রাখলো, গরম অনুভব করলো, এরপরে জানালাটা খুললো, জানালাটা খুললে পাখির কিচিরমিচির শব্দে পুরো রুমটা ভরে গেল, তারপরে সে ফুলের ঘ্রাণ পেলো তরতাজা ও মিষ্টি। ওকে, এরপরে দেখো প্রথম প্যাসেজটা থেকে প্রথমেই 4টা প্রশ্ন থাকে, 1 2 3 4, তাই না? জি হ্যাঁ, তো প্রথম যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। দেখো এরকম একটি বক্স থাকে, বক্সটি দেখতে পাচ্ছ তোমরা, ওয়ার্ড বক্স। জি জি। হ্যাঁ, আর এরকম কিছু শূন্য স্থান থাকে, 5টি বাক্য থাকে যেখানে 5টি শূন্য স্থান থাকে। আমাদেরকে কি করতে হবে, সঠিক যে শব্দটি অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, উই হ্যাভ টু টেক অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স and then we have to put in the blank, okay, in the blank space of the sentence. তাহলে প্রথম সেন্টেন্সটি দেখো, the flowers smell dash and fresh, তোমরা কিভাবে, তোমরা রুদ্র এবং অয়ন তোমরা বলো উত্তরটি কি হবে? সুইট। সুইট। আচ্ছা, তুমি কিভাবে নির্ধারণ করবে যে এটা সুইট হবে, মানে কি কৌশল অবলম্বন করলা তুমি? এটা ঘ্রাণ বুঝাচ্ছে। স্মেল মানে ঘ্রাণ, ওকে, ভেরি গুড। এবার আমি কয়েকটা কৌশল বলি এগুলো পূরণ করার ক্ষেত্রে, তোমরা, তোমাদের জন্য না, যারা দেখছে যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা তাদের জন্য মূলত এখানে কয়েকটি কৌশল অবলম্বন করতে পারি। যেমন রুদ্র এবং অয়ন বলল যে এটা স্মেল, যেহেতু ঘ্রাণের বিষয় তাই কি হবে, সুইট হবে, কারণ এখানে আর কোনো ঘ্রাণের কথা বলা নেই। প্রথমে রয়েছে সুইট মানে মিষ্টি, আমি ওয়ার্ডগুলোর মানে একবার বলে নিই। এনজয় মানে হচ্ছে উপভোগ করা, ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ বা গরম, স্কুল মানে তো জানোই শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আমরা পড়তে যাই। কোল্ড মানে হচ্ছে ঠান্ডা, ওয়ার্মের বিপরীত হচ্ছে কোল্ড, ওয়ার্ম মানে হচ্ছে গরম, কোল্ড মানে হচ্ছে শীতল বা ঠান্ডা। রিড মানে হচ্ছে তো পড়া, আমি যেরকম রিড করলাম কিছুক্ষণ আগে তোমাদের প্যাসেজটা। এরপরে রেগুলার মানে হচ্ছে নিয়মিত, স্মেল মানে হচ্ছে ঘ্রাণ নেয়া। এখন দেখো প্যাসেজে আমরা দেখেছিলাম যে স্মেল সুইট অ্যান্ড ফ্রেশ, তো কারো যদি স্মেলের পরে যে সুইট হবে এটা যদি আমরা বুঝতে না পারি, সেক্ষেত্রে আমরা প্যাসেজে চলে যেতে পারি। প্যাসেজে গিয়ে আমরা এই বাক্যটা একটু দেখবো যে এরকম বাক্য কোথায় আছে, একেবারে যদি আমাদের মাথায় না ঢোকে তখন আমরা প্যাসেজ থেকেও এই জিনিসটা খুঁজে পেতে পারি। তো এই হচ্ছে আরেকটি কৌশল, যারা সহজে বুঝতে পারো না, আর যারা একটু চালাক রয়েছে তোমরা, যারা ভালো মতো বোঝো, তারা স্মেলের পরে যে সুইট হবে, দেখো স্মেলের পরে আমি এনজয় দিতে পারি না, স্মেলের পরে কি হবে, একটা অ্যাডজেক্টিভ হবে। এখানে অ্যাডজেক্টিভ কয়েকটা রয়েছে, সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ, ওয়ার্ম হচ্ছে অ্যাডজেক্টিভ,
কোল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, আবার রেগুলার হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? হ্যাঁ বলো, তোমরা কে কি বলছিলা বলো। অ্যাডজেক্টিভ মানে কি বলো তো? যা দ্বারা কোনো দোষ, গুণ, অবস্থা, নাম, সংখ্যা ইত্যাদি বোঝায়। ওকে, তাহলে এখানে দেখো আমি যে পাঁচটা অ্যাডজেক্টিভের কথা বললাম, সুইট, ওয়ার্ম, কোল্ড, রেগুলার। ওকে, চারটা। তো এই চারটা অ্যাডজেক্টিভ এগুলো দ্বারা কি বোঝাচ্ছে না? দোষ যেমন তোমার রেগুলার, নিয়মিত, এটা কি গুণ বোঝাচ্ছে না একটা? জি। আবার ঠান্ডা, গরম, এগুলো কি একটা অবস্থা না? জি। আবার সুইট, সুইটও হচ্ছে কি ঘ্রাণ, মিষ্টি, এটা একটা অবস্থা না? তো এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে তুমি তিনটা কৌশল অবলম্বন করতে পারো। প্রথম কৌশলটা হচ্ছে কি, তুমি স্মেলের পরে কি হয়, সবসময় এখানে যেহেতু স্মেল আছে, তো স্মেলের পরে অ্যাডজেক্টিভ হবে, এটা একটা কৌশল। দ্বিতীয় কৌশল হচ্ছে যে তুমি দ্য ফ্লাওয়ার্স স্মেল, এর পরের অংশটুকু দেখো যে ফ্রেশ আছে, অ্যান্ড আছে, তার আগে ফাঁকা রয়েছে। তো আমরা জানি যে ফুল সবসময় কি হয়, মিষ্টি, সুমিষ্টি সুগন্ধ বের হয় এবং তরতাজা হয়, যেটা প্যাসেজে দেয়া আছে। তোমরা তখন কি করতে পারো, সুইট অ্যান্ড ফ্রেশ, যদি এরকম বাক্যটির দিকে একবার নজর রাখো প্যাসেজে, তাহলে কিন্তু পূরণ করতে পারবা। তো দেখো প্রথম উত্তরটি তাহলে কি হচ্ছে রুদ্র এবং আয়ন? সুইট। সুইট। আমরা কি দেখতে পাচ্ছি সুইট এখন? জি। এর পরেরটা দেখো, মারিয়া গেটস রেডি ফর, দেখো মারিয়া গেটস রেডি, মারিয়া স্কুল। কি প্রস্তুত হয়, ফর কোথায়? মারিয়া যেহেতু এখানে স্কুলের কথা বলা হয়েছে, সুতরাং মারিয়া গেটস রেডি ফর স্কুল, স্কুলের জন্য রেডি হয়। তাহলে আমরা স্কুল দিয়ে দিলাম। দেখতে পাও স্কুল দেখা যাচ্ছে। এরপরে সি নাম্বার, এখানে সিরিয়ালটা একটু ভুল হয়েছে, আচ্ছা যাই হোক, আমরা 3 নাম্বারটা দেখি। সি নাম্বার, মারিয়া ইজ এ ড্যাশ স্টুডেন্ট, তাহলে এখানে বোঝাচ্ছে যে কোন একটা অ্যাডজেক্টিভ বসবে, অর্থাৎ মারিয়া কেমন স্টুডেন্ট এটা বোঝাচ্ছে। তো আমরা জানি যে এখানে কয়েকটা অ্যাডজেক্টিভ রয়েছে, একটা রয়েছে রেগুলার। আমরা জানি যে মারিয়া গোজ টু স্কুল এভরিডে, সি গোজ টু স্কুল এভরিডে, এভরিডে মানে হচ্ছে নিয়মিত, রেগুলার। তাহলে এখানে আমরা দিতে পারি মারিয়া ইজ এ রেগুলার স্টুডেন্ট, তাই নয় কি? এখন আমরা বলতে পারি না যে মারিয়া ইজ এ কোল্ড স্টুডেন্ট, এটা প্যাসেজে বলা হয়নি, যদিও বলা যেত। কোল্ড মানে কিন্তু শুধু ঠান্ডায় বোঝায় না, যারা শান্তশিষ্ট তাদেরকে বোঝায়, কিন্তু এই কোল্ড মানে হচ্ছে মূলত হচ্ছে গরমের উল্টোটা। তো মারিয়া ইজ এ, আমাদেরকে যেহেতু বক্স থেকে শব্দ নিতে হবে, তাই আমরা জানি যে মারিয়া প্রতিদিন স্কুলে যায়, সো মারিয়া ইজ এ রেগুলার স্টুডেন্ট। আমরা 3 নাম্বারটা পূরণ করলাম। উই took the appropriate word from this box. The word is regular, and we put this word in question number 3, that is Maria is a regular student. Okay, now let's go to question number 4. In question number 4 we can see রুদ্র এবং অয়ন, তোমাদের কি আমি যে ইংরেজি কথা বললে কি বুঝতে অসুবিধা হচ্ছে? না। বলবো কি মাঝে মাঝে? ওকে, দেখো, ভিজুয়ালি ইম্পেয়ার্ড পারসন, অর্থাৎ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি, ক্যান, তারপরে কি ড্যাশ, মানে ক্যান মানে হচ্ছে পারা, তাহলে দৃষ্টি প্রতিবন্ধী মানুষ পারে, ড্যাশ দিয়ে উইথ দ্য হেল্প অফ ব্রেল, তার মানে ব্রেলের সাহায্যে তারা কিছু একটা পারে। ব্রেলের মাধ্যমে কি করে বলো? পড়তে পারে। ওকে, দেন তাহলে এখানে কি হবে, রিড হবে। Read. তাহলে আমরা চলে গেলাম রিড। ভিজুয়ালি ইম্পেয়ার্ড পারসন ক্যান রিড উইথ দ্য হেল্প অফ ব্রেল, এটার বাংলা অর্থ কে বলতে পারবা? রুদ্র অথবা নয়ন, বলো কেউ একজন। প্রতিবন্ধীরা ব্রেইলের সাহায্যে পড়ালেখা করতে পারে। ওয়াও, ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ। ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাই। মারিয়া ড্যাশ ডেইলি লাইফ, তাহলে মারিয়া ড্যাশ ডেইলি লাইফ, এখানে দেখো মারিয়া হচ্ছে সাবজেক্ট। ওকে, তারপরে আমরা জানি সাবজেক্টের পরে কি বসে, ভার্ব। তো আমাদের এখানে দেখো ভার্ব কয়টা আছে, এনজয় হচ্ছে একটা ভার্ব, আরেকটা হচ্ছে রিড ভার্ব, আরেকটা হচ্ছে স্মেল ভার্ব। তো যেহেতু আমরা স্মেল আমাদের এখানে কাজে লাগছে না, কারণ মারিয়া স্মেল ডেইলি লাইফ এটা সম্ভব না, কারণ এটা সঠিক বাক্য নয়। আর এনজয়, এটা আমরা এখনো ব্যবহার করি, এনজয় মানে উপভোগ করা, হ্যাঁ এটা আমরা দেখবো যে হবে কিনা। কিন্তু রিড,
আরেকটি ভার্ব রয়েছে, রিডটা কিন্তু ইতিমধ্যে আমরা 4 নম্বরে বসিয়ে ফেলেছি, অর্থাৎ আমরা রিড আর নিতে পারবো না। সেক্ষেত্রে মারিয়া এনজয়েস ডেইলি লাইফ, মারিয়া এনজয়েস ডেইলি লাইফ। এনজয়ের সাথে এস কেন যুক্ত হয়েছে কে বলতে পারবা? রুদ্রয়ন আছো? হ্যালো রুদ্র এবং অয়ন, তোমরা কি আছো লাইনে? জি। আচ্ছা ঠিক আছে, আমরা পরের স্লাইডে যাই। দেখো মারিয়া কি করেছিল, তার স্কুলের ড্রেস, সে কিন্তু ড্রেস আপ হয়েছিল, তোমরা দেখতে পাচ্ছ ছবি। এরপরে মারিয়া কি করলো, ব্রেকফাস্ট করলো, দেখতে পাচ্ছ মারিয়া ব্রেকফাস্ট করছে। জি। এরপরে মারিয়া কি করেছিল, স্কুলের জন্য তার বইগুলো ব্যাগে রেখেছিল, তাই নয় কি? তাহলে দেখো মারিয়া 3টি কাজ করেছিল স্কুল যাওয়ার পূর্বে। প্রথমটি হচ্ছে সি গেটস ড্রেসড, এরপরে হচ্ছে সি হ্যাজ হার ব্রেকফাস্ট, এরপরে কি সি পুটস হার বুকস ইন হার ব্যাগ। এই 3টা কাজ সে করেছিল। এটা কেন আমি দেখাচ্ছি, কারণ এর পরের প্রশ্নগুলো এই 3টা কাজের উপর নির্ভরশীল। দেখো 2 নাম্বার প্রশ্নটা প্যাসেজ থেকে কি থাকে, ট্রু অর ফলস, সত্য মিথ্যা। এখন আমরা 2 নাম্বারের এতে দেখি, এখানে সিরিয়াল গুলো স্লাইডের কারণে ফেল হয়ে গেছে, তোমরা শুধু প্রশ্নগুলো দেখো তাহলে হবে। 2 নাম্বারের প্রথম প্রশ্নটা দেখো, মারিয়া কান্ট হিয়ার দ্য সিঙ্গিং অফ দ্য বার্ডস। মারিয়া কি করে, পাখিগুলোর এই যে সুমিষ্ট যে গান, কিচিরমিচির শব্দের যে গান, এটা শুনতে পায় না। এটা কি সত্য না মিথ্যা? মিথ্যা। হ্যাঁ, তাহলে মারিয়া কি করতে পারে, পাখির কিচিরমিচির শব্দ কি শুনতে পায়? জি। পায়। তাহলে সঠিক উত্তরটা হবে যে এটা হচ্ছে ফলস। তাহলে আমরা সঠিক উত্তরটা ফলস দিয়ে দিলাম। দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। এরপরে 2 নাম্বারটা দেখো, মারিয়া লাইকস টু বি উইথ হার ফ্রেন্ডস। মারিয়া তার বন্ধুদের সাথে থাকতে পছন্দ করে, এটা কি সত্য নাকি মিথ্যা? সত্য। ইয়েস, মারিয়া লাইকস টু বি উইথ হার ফ্রেন্ডস। মারিয়া স্কুল যেতে যেমন নিয়মিত পছন্দ করে, তেমনি তার বন্ধুদের সাথে থাকতেও সে খুব পছন্দ করে। তাহলে এটা হচ্ছে ট্রু, আমরা দিয়ে দিলাম ট্রু। এরপরে 3 নাম্বারটা, এ ভিজুয়ালি ইম্পেয়ার্ড স্টুডেন্ট ইজ নট এবল টু স্টাডি। অর্থাৎ দৃষ্টি প্রতিবন্ধীরা পড়তে পারে না, পড়া তাদের পক্ষে সম্ভব না। এটা কি সত্য? মিথ্যা। মিথ্যা, রাইট। কারণ তারা পড়তে পারে। তারা কিসের সাহায্যে পড়তে পারে? উইথ দ্য হেল্প অফ ব্রেন। তাহলে এটা হচ্ছে মিথ্যা, আমরা দিয়ে দিলাম ফলস, এটা হচ্ছে মিথ্যা। এর পরের প্রশ্নটা দেখো, মারিয়া ক্যান রিড ব্রেল। আমরা জানি যে হ্যাঁ মারিয়া ক্যান রিড ব্রেল, মারিয়া ব্রেল পড়তে পারে, তাহলে এটা ট্রু, আমরা দিয়ে দিলাম ট্রু। এর পরেরটা, মারিয়া এনজয়স রিডিং স্টোরি বুকস। মারিয়া কি কি পড়তে পছন্দ করতো, কে বলতে পারবা? পয়েম এন্ড হিস্টোরি। হ্যাঁ, পোয়েমস এন্ড হিস্টোরি। হিস্টোরি, यस, মানে স্টোরি বুক না, গল্পের বই না। সে হচ্ছে কবিতা এবং কি পছন্দ করতো, ইতিহাসের বই পড়তে। তাহলে এই স্টেটমেন্টটা অর্থাৎ এই বাক্যটা ভুল, মারিয়া এনজয়স রিডিং স্টোরি বুকস, এটা ফলস, আমরা দিয়ে দিলাম ফলস। এরপরেটা দেখো, মারিয়া ইজ এ স্লো লার্নার। এই বিষয়ে কিন্তু প্যাসেজে কিছু বলা হয়নি, বলা হয়েছে মারিয়া ইজ এ গুড লার্নার। তাহলে এটা অবশ্যই ফলস, আমরা দিয়ে দিলাম ফলস। এখান থেকে 2 নাম্বার থেকে 6টি প্রশ্ন থাকে, সত্য এবং মিথ্যা। তোমরা যদি প্যাসেজটা সুন্দরভাবে বাংলায় অর্থটা জেনে রাখতে পারো এবং এই প্যাসেজ রিলেটেড, এই যে গল্পটা রিলেটেড যদি গল্প সম্পর্কিত ছবিগুলো তোমাদের চোখের সামনে ভাসতে থাকে, তাহলে কিন্তু প্রত্যেকটা বাক্য তোমরা সত্য না মিথ্যা খুব অনায়াসে সুন্দরভাবে উত্তর দিতে পারবা। শুনতে পাচ্ছ অয়ন, রুদ্র? জি। ওকে, 3 নাম্বার প্রশ্নে আমরা চলে যাই। 3 নাম্বার প্রশ্নে কি থাকে, তোমার 1, 2 অথবা 3 নাম্বার, 3 করে, কোনোটাতে 1 মার্ক, কোনোটাতে 2 মার্ক, কোনোটাতে 3 মার্ক, এভাবে করে কি থাকে তোমাদের 5টিও প্রশ্ন থাকে, 6টিও প্রশ্ন থাকে। তো দেখো এখানে 6টি প্রশ্ন রয়েছে। আমরা 6টি প্রশ্নের উত্তর কিভাবে সহজভাবে দিতে পারি প্যাসেজ থেকে।
এ নাম্বারটা দেখো, হোয়েন ডাজ মারিয়া গেট আপ, মারিয়া কখন ঘুম থেকে উঠে। একটি জিনিস তুমি রুদ্র এবং অয়ন তোমরা তো জানো, তারপর আমি একটি কৌশল প্রথমেই তোমাদেরকে বলে দেই কিভাবে প্রশ্নের উত্তর দিবা। প্রশ্নের উত্তরগুলো তোমরা এটা ক্লাসে অ্যাপ্লাই করতে পারো। ক্লাস 6 এ যখন পরীক্ষা দিবা বিভিন্ন, তখন তোমরা এভাবে হয়তোবা তোমরা জেনে থাকতে পারো পূর্বে থেকে। তারপর আমি বলি, দেখো যে হোয়েন ডাজ মারিয়া গেট আপ, এখানে দেখো এটা প্রশ্নবোধক বাক্য, এবং আমরা জানি যে প্রশ্নবোধক বাক্য কখন হোয়েন থাকলো প্রশ্নবোধক, আবার ডু বা ডাজ বা অক্সিলারি ভার্ব থাকলেও এটা কি হয়, প্রশ্নবোধক হয়। এরপরে থাকে কি, এরপরে থাকে সাবজেক্ট, এই যে মারিয়া সাবজেক্ট, তারপরে থাকে কি, শুনতে পাচ্ছ না? জি পাচ্ছি। ওকে, আচ্ছা, কারো কারো নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, যাদের সমস্যা হচ্ছে তারা পুনরায় যুক্ত হও, আর যারা শুনতে পাচ্ছ তারা শুনতে থাকো। এটা যেহেতু রেকর্ড হচ্ছে এই লাইভ ভিডিওটা, তোমরা পরে যে কোনো সময় এটা দেখে নিতে পারবে, অসুবিধা নাই। এটা সম্পূর্ণ থেকে যাবে তোমাদের গ্রুপে, নওগাঁ হেল্পলাইনে। আচ্ছা, প্রথম প্রশ্নটি দেখো, আমরা জানি যখন আমরা হ্যাঁ বোধক বাক্য লিখি অ্যাফার্মেটিভ, তখন প্রথমে আমরা কি বসাই, সাবজেক্ট। এখানে দেখো সাবজেক্ট কি, হোয়েন ডাজ মারিয়া গেট আপ, মারিয়া কখন ঘুম থেকে উঠে। তাহলে দেখো প্রথমে আমরা উত্তর যদি বাংলায় দিই যে মারিয়া সকালে ঘুম থেকে উঠে, তাহলে দেখো কে উঠে, মারিয়া, সাবজেক্ট প্রথমে। তাহলে আমরা প্রথম প্রশ্নটাতে যাই। প্রথম প্রশ্নটাতে দেখো হোয়েন ডাজ মারিয়া গেট আপ, এখানে সাবজেক্ট কে, কে ঘুম থেকে উঠে, মারিয়া। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো মারিয়া। এরপরে কি, সাবজেক্টের পরে হচ্ছে ভার্ব গেটস আপ, মারিয়া যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা গেট আপ যেহেতু ভার্ব ঘুম থেকে ওঠা, ওটার সাথে আমরা এস যোগ করলাম, গেটস আপ আর্লি। মারিয়া গেটস আপ আর্লি, মারিয়া সকাল কখন ঘুম থেকে উঠে, হোয়েন এর উত্তর হচ্ছে আর্লি, সকাল সকাল ঘুম থেকে উঠে। এরপরের প্রশ্নটা দেখো, হোয়াট ডাজ মারিয়া ডু বিফোর গোয়িং টু স্কুল, স্কুল যাওয়ার পূর্বে মারিয়া কি করে। মারিয়া তিনটি কাজ করে স্কুল যাওয়ার পূর্বে। সে কি করে, সকালে ঘুম থেকে ওঠার পরে সে প্রথমে নাস্তা করে, এরপরে সে পোশাক পরে, স্কুলের ড্রেস যেটা ইউনিফর্ম পরে, তারপরে কি বইগুলো তার ব্যাগে রাখে। তো এখানে বলছে তোমার রাইট অ্যাক্টিভিটিস, মাত্র দুটো কাজের কথা তোমাকে লিখতে হবে। আমরা দুটো কাজের কথা লিখি, দেখো একটা হচ্ছে মারিয়া গেটস ড্রেসড, আর দুই নাম্বার কাজটা হচ্ছে সি টেকস হার ব্রেকফাস্ট। এরপরে 3 নাম্বার প্রশ্নটা যদি আমরা দেখি, 3 নাম্বার প্রশ্নটা আমরা দেখি, দেখা যাচ্ছে? জি। ওকে, 3 নাম্বার প্রশ্ন হচ্ছে হোয়াই কান্ট মারিয়া সি দ্য বিউটি অফ স্প্রিং ডে, মারিয়া কেন এই বসন্তের দিনটি, বসন্ত দিনের এই সৌন্দর্যটা কেন সে দেখতে পায় না। কারণ কি, মারিয়া ইজ ভিজুয়ালি ইম্পেয়ার্ড, অর্থাৎ মারিয়া, ইয়েস, তাহলে সি ইজ মানে মারিয়া, এখানে সি ইজ, মারিয়াও দিতে পারি আমরা, সি ইজও দিতে পারি। তাহলে সি ইজ ব্লাইন্ড আমরা বলতে পারি, অথবা বলতে পারি অবলিক দেয়া আছে দেখো ভিজুয়ালি ইম্পেয়ার্ড, দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারবা। এর পরের প্রশ্নটা দেখি আমরা। পরের প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ ব্রেল, বলা হচ্ছে ব্রেল কি। এটাকে তোমাকে বোঝাতে হবে কয়টি বাক্য দিয়ে, বলছে রাইট ইন 3 সেন্টেন্সেস, 3টা বাক্য লিখে ব্রেল বোঝাতে হবে। তাহলে দেখো আমি উত্তরটা এখন দেখাচ্ছি না, আমি এমনি মুখে বলি। ব্রেল হচ্ছে, ব্রেলটা কি, ব্রেল হচ্ছে এ সিস্টেম ফর রিডিং অফ দ্য ভিজুয়ালি ইম্পেয়ার্ড পারসন। ইট ইজ এ রেজ ডট সিস্টেম, অর্থাৎ এটা উঁচু উঁচু ডটের একটা পদ্ধতি। ওকে, ভিজুয়ালি ইম্পেয়ার্ড পারসন ক্যান রিড উইথ দ্য হেল্প অফ ব্রেল। তাহলে আমরা কি 3টি বাক্য দিতে পারি দেখো। তাহলে ব্রেল ইজ এ স্ক্রিপ্ট মেশিন। এরপরে কি, ব্লাইন্ড পিপল ক্যান রিড বাই ইট, এটার দ্বারা ব্লাইন্ড পিপল কি পড়তে পারে। ব্লাইন্ড মানে হচ্ছে ভিজুয়ালি ইম্পেয়ার্ড, এটা সিনোনিম। এরপরে মারিয়া অলসো রিডস বাই ইট, মারিয়াও কি করে, এটার দ্বারা পড়ে। 3টি বাক্য আমরা বললাম। পরের প্রশ্নটি দেখো,
Why is Maria called a good learner? মারিয়াকে কেন তার শিক্ষকেরা গুড লার্নার বলে? কারণ সে সবকিছু খুব সহজে শিখতে পারে। তাহলে উত্তরটা কি? এবং সে নিয়মিত স্কুল, সি গোজ টু স্কুল এভরিডে, কারণ সে নিয়মিত স্কুলে যায়, এই জন্য সে গুড লার্নার, শিখতে পারে সহজে। এর পরের প্রশ্নটা দেখো, হোয়াট থিংস মারিয়া কান্ট সি, রাইট ইন টু সেন্টেন্সেস। অর্থাৎ মারিয়া কি কি দেখতে পায় না, এটা আমাদেরকে দুটো বাক্যে লিখতে হবে। কি কি মারিয়া দেখতে পায় না? তো আমরা জানি মারিয়া অনেক কিছু দেখতে পায় না। মারিয়া কান্ট সি দ্য বার্ড, মারিয়া কান্ট সি দ্য ফ্লাওয়ার্স, মারিয়া কান্ট সি দ্য ব্লু স্কাই, ওকে, মারিয়া কান্ট সি দ্য ফ্লাওয়ার গার্ডেন, কোনো কিছুই কিন্তু মারিয়া দেখতে পায় না। তাহলে দেখি আমরা এই বাক্যগুলো কি দুটো বাক্য লিখতে পারি। মারিয়া ক্যানট সি দ্য স্কাই, সি কান্ট সি দ্য ফ্লাওয়ার্স, সে ফুলগুলো দেখতে পায় না, সে পাখিও দেখতে পায় না, আকাশও দেখতে পায় না। ঠিক আছে, তো আমরা দুটো দিলাম। এরপরে দেখো 4 নাম্বার প্রশ্নটা কি আছে, রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট এ ভিজুয়ালি ইম্পেয়ার্ড পারসন ইউ নো। এই 4 নাম্বার প্রশ্নটিতে বলা হচ্ছে যে তুমি একটা শর্ট কম্পোজিশন লিখো, অর্থাৎ প্যারাগ্রাফের মতোই শর্ট একটা ছোট্ট একেবারে একটা প্যারাগ্রাফ লেখো। কার সম্পর্কে? যে তুমি একজন অন্ধ ব্যক্তি, ভিজুয়ালি ইম্পেয়ার্ড বা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি, যাকে তুমি চিনো, তোমার এলাকায় দেখেছো, তোমার গ্রামে বা তোমার এলাকায় যেখানেই হোক। তো এখানে এটা লেখার ক্ষেত্রে সেই অন্ধ ব্যক্তি যাকে তুমি চিনো তার সম্পর্কে তুমি একটা কম্পোজিশন লিখবা। কিন্তু তোমাকে এই কম্পোজিশনটা লেখার ক্ষেত্রে কিছু কিছু জিনিস খেয়াল করতে বলেছে। সেগুলো কি? রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্সেস টু দ্য টপিক। বলছে এই টপিকে তোমাকে ন্যূনতম 5টি বাক্য লিখতে হবে। মানে এই যে তুমি যে তোমার পরিচিত যে অন্ধ ব্যক্তি, তুমি যাকে চিনো, তার সম্পর্কে 5টি বাক্য তোমাকে ন্যূনতম লিখতে হবে। 4টি লিখলে কিন্তু হবে না, তুমি 5টির অধিক লিখতে পারো। এরপরে কি? রিমেম্বার টু ইউজ ক্যাপিটাল লেটার্স। অবশ্যই তোমাকে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে যেখানে যেখানে ক্যাপিটাল লেটার হয়। যেমন আমরা জানি সেন্টেন্সের প্রথমে ক্যাপিটাল লেটার বসে প্রথম শব্দে। এরপরে আমরা জানি যে পৃথিবীতে যেগুলো একটা সেগুলো ক্যাপিটাল লেটার বসে, এরকম নিয়ম আছে ক্যাপিটাল লেটার। এখন দেখো পাংচুয়েশন, পাংচুয়েশন মানে কোথায় তুমি ফুল স্টপ দিবা, কোথায় প্রশ্নবোধক চিহ্ন দিবা, ইন্টারোগেশন মার্ক, কোথায় এক্সক্লামেটরি মার্ক দিবা, বিস্ময়সূচক চিহ্ন, এটাও খেয়াল রাখতে হবে। কারেক্ট স্পেলিং, তোমাকে বানানগুলো খেয়াল রাখতে হবে। এন্ড সেন্টেন্স স্ট্রাকচার, তুমি যে সেন্টেন্স গুলো লিখবা এটা অবশ্যই কি হতে হবে? সঠিক হতে হবে, টেন্স অনুযায়ী, গ্রামার অনুযায়ী। তাহলে চলো আমরা দেখি 5টি বাক্য লিখি। দেখো আমি 5টি বাক্য একসাথে দিয়ে দিয়েছি। মাই কাজিন ইজ ভিজুয়ালি ইম্পেয়ার্ড, মানে আমার পরিচিত যে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি সেটা হচ্ছে আর কেউ নয়, আমার কাজিন, আমার কাজিনদের মধ্যে একজন রয়েছে। হি ক্যানট সি, সে দেখতে পায় না। হি ক্যানট রিড বুক, সে বই পড়তে পারে না, মানে সে ব্রেল শিখেনি। হি ক্যানট ওয়াচ টিভি, সে টেলিভিশনও দেখতে পায় না। হি ক্যানট প্লে উইথ মি, সে আমার সাথে খেলতে পারে না অন্ধ হওয়ার কারণে। আমি এখন এখানে পয়েন্ট আকারে লিখেছি, তোমরা চাইলে কম্পোজিশন আকারেও লিখতে পারবা এইভাবে। দেখো দুটো স্টাইলই তুমি লিখতে পারো, একটা হচ্ছে পয়েন্ট আকারে, তবে যেহেতু কম্পোজিশন বলেছে তোমরা নিচের স্টাইলে লিখবা, আর উপরেরটা আমি লিখেছি তোমাদের বোঝার জন্য যেন 5টা বাক্য হলো কিনা। 4টা, প্রথম যে প্যাসেজটা যেটা তোমাদের পাঠ্য বই থেকে থাকে সেটা 4টা প্রশ্নের উত্তর কিন্তু আমরা জানলাম। এরপরে আরেকটি প্যাসেজ থাকে, সেটা হচ্ছে পাঠ্য বইয়ের বাইরে থেকে, তোমাদের একেবারে অপরিচিত, তোমরা পূর্বে এগুলো পড়ো নাই, যেগুলো বিভিন্ন গাইড বইয়ে বা বিভিন্ন র্যাপিড রিডার বইয়ে থাকে। তো যারা পূর্ব থেকে জানো না তারা কিভাবে উত্তর দেবে? এই 4টা প্রশ্ন সিন প্যাসেজ থেকে যেভাবে আমি 4টা প্রশ্নের উত্তর তোমাদেরকে দেখালাম, ঠিক একইভাবে আনসিন প্যাসেজটাও চলো আমরা দেখি। একইভাবে উত্তর 4টি প্রশ্ন থাকে। প্রথমে থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এরপরে থাকে ট্রু আর ফলস, এরপরে 3 নাম্বারটা থাকে কি তোমার শর্ট কোয়েশ্চেন অ্যান্সার, যে একেবারে ছোট ছোট করে প্রশ্নের উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, আর 4 নাম্বারটা থাকে দেখতে পাচ্ছ কম্পোজিশন। চলো দেখি পরের প্যাসেজটা আমরা পড়ি, আনসিন প্যাসেজটা। দেখো আনসিন প্যাসেজটা দেখতে পাচ্ছ? জি জি এখান থেকে দেখো 4টা প্রশ্ন থাকে।
5, 6, 7 এবং 8 নাম্বার, অর্থাৎ প্রথমে সিন প্যাসেজ থেকে 4টা চলে গেল, 1 থেকে 4। এখান থেকে থাকে তোমার 5, 6, 7, 8 পরের 4টা প্রশ্ন। প্যাসেজটা দেখো, আমি একটু পড়ি দ্রুত। রিপন লিভস ইন রাজশাহী উইথ হিজ প্যারেন্টস। রিপন নামে একটি ছেলে যে তার বাবা মার সাথে রাজশাহীতে বসবাস করে। হি রিডস ইন জিলা স্কুল, হি রিডস ইন রাজশাহী জেলা স্কুল। সে রাজশাহী জেলা স্কুলে পড়ে। ওয়ান ডে হি ওয়াজ কামিং ব্যাক হোম ফ্রম স্কুল। একদিন সে কি করছিল, স্কুল থেকে বাসায় ফিরছিল। হি স অ্যান ওল্ড উইম্যান স্ট্যান্ডিং বিসাইড এ বিজি রোড। সে দেখলো যে ব্যস্ত সড়কের পাশে একজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়েছিল। She was trying to cross the road but could not. সেই বৃদ্ধ মহিলা কি করছিল, রাস্তা পার হবার জন্য চেষ্টা করছিল কিন্তু পারছিল না। রিপন কেম টু দ্য ওল্ড ম্যান। এই অবস্থা দেখে রিপন সেই বৃদ্ধ মহিলার কাছে আসলো তাকে সাহায্য করার জন্য, টু হেল্প হার। রিপন জানতো হাউ টু ক্রস এ রোড ফ্রম হিজ টিচার, কারণ রিপন জানতো তার শিক্ষকের কাছ থেকে শিখেছিল কিভাবে রাস্তা পার হতে হয়। আচ্ছা, রিপন লুক ফর অ্যান ওভারব্রিজ নিয়ার বাই। রিপন তার পাশে একেবারে কাছাকাছি একটা ওভারব্রিজ কি দেখতে পেল, বাট হি ডিড নট ফাইন্ড আউট এনি। সে আসলে তাকালো যে কোথাও আশেপাশে ওভারব্রিজ আছে কিনা। রিপন লুক ফর অ্যান ওভারব্রিজ নিয়ার বাই। রিপন আশেপাশে তাকালো, দেখলো যে কোনো ওভারব্রিজ আছে কিনা। ওভারব্রিজ কি, কে বলতে পারবা? ময়ন এবং রুদ্র, ওভারব্রিজ কি বলো? রাস্তার উপরে পারাপারের জন্য যে ব্রিজ থাকে তাকে ওভারব্রিজ বলে। সেই ব্রিজ দিয়ে কি যায়, গাড়ি যায় না, শুধু মানুষ যাতায়াত করতে পারে। শুধুমাত্র মানুষ যাতায়াত মানুষ করে। আর এমনি পারাপারকারী। তাহলে মানুষ পারাপার যেটা ব্রিজ, ওভারব্রিজ যেটা রাস্তা যে রোডের উপর থাকে যেখান থেকে গাড়ি ঘোড়া চলে। আর যেটা নরমাল ব্রিজ, ওভারব্রিজ না, যেটা নরমাল ব্রিজ এটা কোথায় থাকে আমরা জানি যে নদীর উপর। তাহলে দেখো, বাট হি ডিড নট ফাইন্ড আউট এনি ওভারব্রিজ, কিন্তু সে কোনো ওভারব্রিজ দেখতে পেল না। দেন হি নোটিসড এ জেব্রা ক্রসিং নিয়ার বাই। পাশে সে একটা জেব্রা ক্রসিং দেখতে পেল। হি টুক দ্য উইম্যান টু দ্য জেব্রা ক্রসিং। সে ওই বৃদ্ধ মহিলাটিকে কোথায় নিল? জেব্রা ক্রসিং এর কাছে নিয়ে গেল। রিপন লুকড অ্যাট দ্য রাইট সাইড অ্যান্ড দ্য লেফট সাইড অফ দ্য রোড। অর্থাৎ রিপন কি করলো, প্রথমে রাস্তার ডানে তাকালো, এরপরে রাস্তার বামে তাকালো, খুব মনোযোগ সহকারে। আচ্ছা, রাস্তা পারাপার হতে তাহলে নিয়ম কি? প্রথমে হচ্ছে আমাদের হাতের ডানে তাকাতে হয়, এরপরে বামে তাকাতে হয়, তারপরে তখন দুই দিক দেখার পরে রাস্তা পার হতে হয় যদি কোনো গাড়ি ঘোড়া না দেখা যায়। দেন হি হেল্পড দ্য ওল্ড উইম্যান টু ক্রস দ্য রোড। তারপরে কি হলো, সে এই যে জেব্রা ক্রসিং দিয়ে বৃদ্ধ মহিলাটিকে রাস্তা পার করালো। দ্য ওল্ড উইম্যান বিকেম হ্যাপি। বৃদ্ধ মহিলাটি খুব খুশি হলো এবং রিপনকে কি করলো, দোয়া করলো বা আশীর্বাদ দিল। He felt happy. রিপনের খুব ভালো লাগলো। He thinks that helping an old person is a good job and everybody should help old persons. আচ্ছা, আমরা যারা যুক্ত রয়েছে তারা মোবাইলে কথা বলছে, একটু দূরে সরে গিয়ে বলি। আচ্ছা, he thinks that helping an old person is a good job and everybody should help old person. রিপন মনে করলো যে বৃদ্ধ মানুষদেরকে সহায়তা করা মনে হয় খুব ভালো কাজ এবং আমাদের সবারই বৃদ্ধ ব্যক্তিদেরকে কি করা উচিত, সাহায্য করা উচিত। তাহলে দেখো, এই যে দেখো, এটা হচ্ছে ওভারব্রিজ, ডানে ওভারব্রিজ দেখতে পাচ্ছ? জি। আর বামে এই যে দেখো জেব্রা ক্রসিং। এই যে এটা রিপন যদি আমরা ধরে নেই, দেখো রিপন এই বৃদ্ধ মহিলাটি যিনি লাঠি নিয়ে হাঁটছেন তাকে ধরে রাস্তা পার করাচ্ছে। তো এই চিত্র দুটো তোমরা মাথার মধ্যে রাখো। যে সমস্ত বন্ধুরা নওগাঁ থেকে যুক্ত হয়েছে এই সলিউশন ক্লাস পর্বে, তারা এই চিত্র দুটি মাথার মধ্যে তোমরা রাখো, তাহলে পরের যে 4টি প্রশ্ন উত্তর আমরা দিতে পারবো। চলো আমরা চলে যাই প্যাসেজ থেকে। আনসিন প্যাসেজ যেটি আমরা পড়লাম রিপন সম্পর্কে। দেখো এখানে 5 নম্বর প্রশ্নটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেটা হচ্ছে ওই সিন প্যাসেজের 1 নম্বর প্রশ্নের মতো। আবারও বক্সে তোমার কয়েকটি শব্দ দেওয়া রয়েছে, 9টি। ওয়ার্ক মানে কি বলো?
কাজ, কাজ, অর্থ মানে হচ্ছে কাজ এবং কাজ করা দুটোই, নাউন এবং ভার্ব। ভেরি মানে খুব। খুব, টুক মানে হচ্ছে, টুক কার পাস্ট টেন্স বলো, কোন ভার্বের পাস্ট টেন্স টুক? টেক, টেক, ভেরি গুড। টেক, এরপরে হ্যাপি মানে তো আমরা আগেই জানলাম, প্রথম প্যাসেজে ছিল, মারিয়া টেক, ফিলস হ্যাপি, এটা আমরা জেনেছি। হ্যাপি মানে খুশি। কোল্ড আমরা আগেই জেনেছি, কোল্ড মানে ঠান্ডা। রোড মানে হচ্ছে রাস্তা। বোথ মানে হচ্ছে উভয়, মানে দুটোই। পার্সন মানে হচ্ছে ব্যক্তি। ক্রস মানে হচ্ছে পার হওয়া। এবার চলো আমরা দেখি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আমি আর এগুলো বর্ণনা করব না, কারণ আগেই 1 থেকে 4 নাম্বার প্রশ্নে একই জিনিস ছিল, এখানে শুধু প্যাসেজ আলাদা। প্রথম প্রশ্নটি দেখো, প্রথম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটা আমরা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এই বক্সটা থেকে নিব। প্রথমটা দেখো, দ্য ওল্ড উইম্যান ওয়াজ ট্রাইং টু ড্যাশ দ্য রোড, অর্থাৎ বৃদ্ধ মহিলাটা কি করছিল? রাস্তা কি ক্রস, করার চেষ্টা করছিল? বৃদ্ধ মহিলা ক্রস, ক্রস করার, পার হওয়ার চেষ্টা করছিল। Cross. তো পার হওয়ার ইংরেজি কি? ক্রস। তাহলে এখানে উত্তরটা হবে ক্রস। দ্য ওল্ড উইম্যান ওয়াজ ট্রাইং টু ক্রস দ্য রোড। এটা আমরা প্যাসেজে যদি বাক্যটার দিকে নজর রাখি, তাও আমরা বুঝতে পারবো যে কোনটা উত্তর হবে, যে বাক্যে কোন শব্দটা নেই। ক্রস শব্দটা আমরা দেখতে পাচ্ছি দেয়া নেই। এরপরেরটা দেখো, রিপন ড্যাশ দ্য ওল্ড উইম্যান টু দ্য জেব্রা ক্রসিং, অর্থাৎ রিপন কি করলে? এখানে একটা ভার্ব হবে, কারণ রিপন সাবজেক্ট। তাহলে বৃদ্ধ মহিলাটিকে জেব্রা ক্রসিং এর কাছে রিপন কি করেছিল? নিয়ে গিয়েছিল। নিয়ে তাহলে গিয়েছিল। এখানে হবে টু। টুক, টুক, রিপন টুক দ্য ওল্ড উইম্যান টু দ্য জেব্রা ক্রসিং। ওকে, তাহলে এটা সঠিক উত্তর হবে টুক। আমরা টুক দিয়ে দিলাম। যেহেতু ক্লাস লম্বা হয়ে যাবে, তাই আমি একটু দ্রুত এগোচ্ছি, কারণ এই 4টা প্রশ্ন 7, 8, 9 তোমার একেবারে সেম প্যাসেজ, যে প্রথম প্যাসেজটা সেগুলোর মতো। দেখো, রিপন লুকড অ্যাট ড্যাশ, অর্থাৎ ফিল ইন দ্য গ্যাপস। এখানে আমরা এই ড্যাশটা ফিল আপ করবো কি? এখান থেকে একটা ওয়ার্ড নিয়ে, সাইডস অফ দ্য রোড। আচ্ছা, রাস্তা পার হলে তাহলে কয় দিকে তাকাতে হবে? দুই দিকে। Yes, তাহলে আমরা জানি দুই দিকের শব্দ এখানে একটি রয়েছে, সেটি হচ্ছে both. বল, Upon looked at both sides of the road. ওকে, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে both. এরপরে দেখো 4 নাম্বারটা, the old woman became, বৃদ্ধ মহিলাটি, রিপন যে এই যে বৃদ্ধ মহিলাকে রাস্তা পারাপার করলো, বৃদ্ধ মহিলাটি কি হয়েছিল? খুশিও হয়েছিল এবং রিপনকে আশীর্বাদও দিয়েছিল, করেছিল। তাহলে বিকেম ওল্ড উইম্যান, তাহলে কি হয়েছিল? হ্যাপি হয়েছিল এবং ব্লেস করেছিল। তো এখানে ব্লেস যেহেতু নাই, শুধু হ্যাপি, তাহলে দ্য ওল্ড উইম্যান বিকেম হ্যাপি, অ্যাডজেক্টিভ। এরপরে লাস্ট যেটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, হেল্পিং অ্যান ওল্ড ড্যাশ ইজ এ গুড জব। তাহলে হেল্পিং অ্যান ওল্ড এখানে কি হতে পারে বলো? উইম্যান না ম্যান Person. হবে, নাকি অন্য কিছু হবে? পার্সন, Person. ইয়েস, কারণ পার্সনের মধ্যে ম্যান এবং উইম্যান দুটোই রয়েছে, তাই না? জি, এই জন্য হেল্পিং অ্যান ওল্ড পারসন ইজ এ গুড জব। তাহলে এই হচ্ছে 5টা আমরা সমাধান করলাম, 5 নাম্বার। এবার 6 নাম্বার প্রশ্নটা আমরা দেখি, চলো। 6 নাম্বারটা একই, ট্রু এবং ফলস। দেখো, বলছে রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট, অর্থাৎ যদি বাক্যটি সঠিক হয় তাহলে ট্রু লিখতে বলছে, অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট, যদি এটা ভুল হয় বাক্যটি তাহলে ফলস লিখতে বলছে। এই নাম্বারটা দেখো, রিপন লিভস উইথ হিজ ফ্যামিলি, রিপন তার পরিবারের সাথে বসবাস করে, এটা কি সঠিক? ফলস, নো, রিপন তো তার পরিবারের সাথেই তো বসবাস করে। কোথায়? রাজশাহীতে, তাই না? তাহলে এটা কি ট্রু না? রিপন তো তার পরিবারের সাথে বসবাস করে। রিপন লিভস উইথ জি। হিজ ফ্যামিলি ইন রাজশাহী, রিপন লিভস ইন রাজশাহী উইথ হিজ ফ্যামিলি, তাহলে এটা কি হবে? ট্রু, এটা সঠিক। ট্রু, এরপরেরটা দেখো, রিপন ওয়াজ কামিং ব্যাক ফ্রম হোম, রিপন কি তার বাসা, কামিং ব্যাক ফ্রম হোম, রিপন কি তার বাসা থেকে ফিরে আসছিল? না, রিপন ফিরে আসছিল কোথায়? কোথা থেকে? স্কুল থেকে। তার স্কুল থেকে। আর এটা ফলস, আমরা দিয়ে দিলাম ফলস। এরপরে 3 নাম্বারটা দেখো, দ্য ওল্ড উইম্যান ইউজড ওভার ব্রিজ টু ক্রস দ্য রোড, বৃদ্ধ মহিলাটিকে রিপন পার করে দিয়েছিল জেব্রা ক্রসিং দিয়ে। ওভারব্রিজ তো তারা খুঁজেই পায়নি, আশেপাশে কোনো ওভারব্রিজ ছিল না, তাহলে এটা ফলস, ফলস, আমরা দিয়ে দিলাম ফলস। এরপরে দেখো 4 নাম্বারটা, দ্য ওল্ড উইম্যান
crossed the road without any help? বৃদ্ধ মহিলাটি কি একা একাই রাস্তা পার হতে পেরেছিল? না। 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 তাহলে এটি ফলস, কারণ সে সাহায্য নিয়েছিল কার? সেই রিপনের। তাহলে এটি হচ্ছে ফলস। এরপরে লাস্ট প্রশ্নটা দেখো, রিপন মনে করেছিল that he did a good job, সে একটা ভালো কাজ করেছিল। রিপন কি তাই মনে করেছিল? হ্যাঁ। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সঠিক, কারণ রিপন ভেবেছিল যে বৃদ্ধ ব্যক্তিদের সাহায্য করা আসলে একটা ভালো কাজ এবং উই অল শুড হেল্প। তাহলে এটা হচ্ছে ট্রু, আমরা ট্রু দিয়ে দিলাম। এরপরে 7 নম্বর প্রশ্নটা দেখি, চলো প্রশ্ন উত্তর। প্রশ্ন উত্তরের ক্ষেত্রে প্রথম প্রশ্নটা কি ছিল? হু ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড এ বিজি রোড? আমরা জানি প্রথমে দেখো, আমরা প্রথমে কি বসাবো? সাবজেক্ট। তাহলে হু কে, এটা হচ্ছে দা ওল্ড উইম্যান অর অ্যান ওল্ড উইম্যান। তাহলে কি অ্যান ওল্ড উইম্যান অথবা দা ওল্ড উইম্যান ওয়াজ স্ট্যান্ডিং। শুনো, এই প্রশ্নটার উত্তর দেওয়া কত সহজ, তোমরা দেখো কৌশলটা। নওগাঁর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই খেয়াল করো, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো প্রশ্ন রয়েছে হু ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড এ বিজি রোড। তুমি শুধু হু এর জায়গায় ব্যক্তিটার নাম বসাবা, বাকি যা আছে তা সব থেকে যাবে হুবহু। হু এর জায়গায় কে বসবে? দা ওল্ড উইম্যান, বাকি ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড এ বিজি রোড। দেখো উত্তরটা দেখো। তাহলে তুমি দা ওল্ড উইম্যানও দিতে পারো, অ্যান ওল্ড উইম্যানও দিতে পারো। দেখো আমি শুধু হু এর জায়গায় অ্যান ওল্ড উইম্যান দিয়েছি, বাকি যা ছিল তাই বসিয়ে দিয়েছি। ঠিক আছে না? জি। ওকে, এবার পরের প্রশ্নটা দেখো। Why was the old woman not able to cross the road? অর্থাৎ বৃদ্ধ মহিলাটি রাস্তা পারাপারের জন্য কেন রাস্তা পারাপার হতে পারছিল না? কেন, কি কারণে রাস্তা পার হতে পারছিল না? কি কারণে পার হচ্ছিল না বলো? কারণ সে বৃদ্ধ ছিল। হ্যাঁ বলো বলো, হ্যাঁ বলো বলো। কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল। Because রাস্তা the busy road ছিল, was ব্যস্ত ছিল। busy. Yes, the road was busy. দেখো প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর রয়েছে। ঠিক আছে, এই যে দেখো, why was the old woman not able to cross the road? আগের প্রশ্নের উত্তরে আমরা কি দেখলাম? an old woman was standing beside a busy road. আর রাস্তা ব্যস্ত থাকার কারণে বয়স্ক মানুষ পার হতে পারছিল না। তাহলে দেখো, because she was old, এটা দুটো উত্তর হতে পারে। একটা হতে পারে because she was old, আর একটা যেটা because the road was busy। তোমরা দুটোর যে কোনো একটা দিতে পারো। একটা দিতে পারো, যেহেতু এখানে ওল্ড উইম্যান আছে তো দ্য রোড ওয়াজ বিজি, এটা দেওয়াই বেটার। আমি দিয়েছি বিকজ সি ওয়াজ ওল্ড, মানে প্রশ্নের ভিতর থেকে উত্তর দেখানোর জন্য আমি তোমাদেরকে এটা দিয়েছি, যেন তোমাদেরকে বেশি মাথা না ঘামাতে হয়। তো এই জন্য আমি প্রশ্নের ভিতর থেকে এটা দিয়েছি। এখানে দেখো উত্তর রয়েছে বিকজ দ্য উইম্যান ছিল কি ওল্ড, আরেকটা হচ্ছে দ্য রোড ওয়াজ বিজি, এই কারণে সে পার হতে পারছিল না। পরের প্রশ্নটা যদি আমরা দেখি, What did Ripon know from his teacher? রিপন তার টিচারদের কাছ থেকে আগে থেকে কি জানতো? কি জানতো বলো, বাংলায় উত্তর দাও। রাস্তা পারাপার। কিভাবে একটি রাস্তা পারাপার করতে হয়। ও ওয়ান্ডারফুল, খুব সুন্দর বলেছো দুইজনই। তার মানে রিপন নিউ হাউ টু ক্রস দ্য রোড। তাহলে দেখো উত্তরটা কি হতে পারে? রিপন নিউ হাউ টু ক্রস রোড ফ্রম হিজ টিচার। তোমরা ফ্রম হিজ টিচার দিলে দিতেও পারো, এটুকু না দিলেও অসুবিধা নেই। এরপরেরটি দেখো, Why did the old woman bless রিপন? বৃদ্ধ মহিলাটি রিপনকে কেন আশীর্বাদ করেছিল? বলো, বাংলায় উত্তর দাও। কারণ রিপন বৃদ্ধ মহিলাটিকে রাস্তা পারাপার করতে সাহায্য করেছিল। এক্সেলেন্ট, এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। কারণ কি? রিপন বৃদ্ধ মহিলাটিকে রাস্তা পারাপারে সাহায্য করেছিল। দেখো আমরা যদি প্রশ্ন থেকে উত্তর দিতে চাই তাহলে আমরা উত্তরটি না দেখি। দেখো, হয় ডিড দ্য ওল্ড উইম্যান ব্লেস রিপন, তাহলে আমরা প্রথমে বসাবো কি? সাবজেক্ট। বিকজ প্রথমে দিবা যে বিকজ, কারণ। এরপরে হচ্ছে কি? রিপন। তারপরে হচ্ছে ব্লেস। ব্লেস যেহেতু এটা পাস্ট টেন্স, আমরা কি করব? ইডি যোগ করব। বিকজ রিপন হেল্পস, বিকজ রিপন হেল্প দ্য ওল্ড উইম্যান টু ক্রস দ্য রোড। তাহলে আমরা উত্তরটি দেখি, বিকজ রিপন হেল্প হিম। এখানে একটি স্লাইডে ভুল থেকে গেছে, এটা হার হবে। তোমরা এখানে হার দিবা অথবা ওল্ড উইম্যান দিবা।
এটি বিকজ রিপন হেল্প দ্য ওল্ড উইম্যান, অথবা দিবা বিকজ রিপন হেল্প হার। এরপরেটি দেখো, হাউ ডু ইউ ক্রস এ রোড, রাইট ইন 3 সেন্টেন্স। বলো, 3টা বাক্য বলো তোমরা কিভাবে রাস্তা পার হও, কি করবা বাংলায় বলো। প্রথমে প্রথমে একটি ওভারব্রিজ ওভারব্রিজ খুঁজবো, খুঁজছি, ওভারব্রিজ না পেলে রাস্তার দুই পাশ দেখে রাস্তা পার হব, জেব্রা আর না ক্রসিং হলে জেব্রা ক্রসিং ব্যবহার করব। আচ্ছা, তার মানে তুমি হয় কি করবে, আগে ওভারব্রিজ দেখবা, এটা একটা নিয়ম। এরপরে হচ্ছে কি, তবে তোমরা এখানে একটা জিনিস দেখো, ওভারব্রিজ বা জেব্রা ক্রসিং এগুলো তো আছে, মানে তুমি কিভাবে রাস্তা পার হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে তুমি রাস্তাটা পার হবা কিভাবে, যখন জেব্রা ক্রসিং এ যাবা, প্রথমে তুমি ডান দিকে তাকাবা, এরপরে বাম দিকে তাকাবা, তারপরে তুমি রাস্তা পার হবা। এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে? রাস্তা পার হন। তো ওভারব্রিজ যেহেতু বাংলাদেশের মতো জায়গায় বা বিশ্বের অনেক দেশে ওভারব্রিজের সংখ্যা খুবই কম, নাই বললেই চলে, খুব কম রয়েছে। তো এই জন্য আমরা সাধারণত জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হই। তাই রাস্তা পার হওয়ার 3টি নিয়ম। একটি হচ্ছে কি, যে আমি যখন রাস্তা পার হব, কিন্তু বলছি কিভাবে পার হবো, কোন জায়গা দিয়ে, এটা বলছি না। আমি যখন রাস্তা পার হব, জেব্রা ক্রসিং নাও থাকতে পারে, কিন্তু রাস্তা পার হওয়ার নিয়ম হচ্ছে কি, প্রথমে ডানে তাকাবো, এরপরে বামে তাকাবো, এরপরে তখন দুই দিক যখন দেখার পরে দেখবো কোথাও গাড়ি নেই কাছাকাছি, তখন আমি সামনে যাব। তো এটাই হচ্ছে রাস্তা পার হওয়ার নিয়ম। দেখো, ফার্স্ট আই উইল go to a zebra crossing, then I will look at right side and then left side carefully, finally I will cross the road. এটা হচ্ছে নিয়ম। এরপরে 8 নাম্বার প্রশ্নটা দেখো। 8 নাম্বার যে প্রশ্নটা একটু পড়ি। সাপোজ ইউ আর পলাশ অর পলি, মানে বলছে যে ধরো কি যে তুমি পলাশ, যদি ছেলে হও তাহলে তুমি পলাশ, আর যদি তুমি মেয়ে হও তাহলে মনে করো যে তোমার নাম পলি। তারপরে কি বলছে, ইওর ফ্রেন্ড ইজ রাজিন অর রাফিয়া, তুমি যদি ছেলে হও তাহলে তোমার ফ্রেন্ড হচ্ছে রাজিন, আর তুমি যদি মেয়ে হও পরীক্ষার্থী তাহলে তোমার ফ্রেন্ড হচ্ছে রাফিয়া, ঠিক আছে? তাহলে ইওর গ্র্যান্ড প্যারেন্টস আর ওল্ড, তোমাদের দুজনেরই যে দাদা দাদি রয়েছে তারা হচ্ছে বৃদ্ধ। নাও রাইট এ লেটার টু ইওর ফ্রেন্ড অ্যাবাউট হাউ ইউ হেল্প ইওর গ্র্যান্ড প্যারেন্টস। এখন তোমাকে একটা চিঠি লিখতে বলছে তোমার বন্ধুকে, যে কিভাবে তোমার বৃদ্ধ এই যে দাদা দাদিকে, ঠিক আছে, কিভাবে তোমার দাদা দাদিকে তোমরা সাহায্য করতে পারো। এখানে তোমাকে কি বলছে, যে হেয়ার আর সাম ওয়ার্ডস টু হেল্প ইউ, কিছু ওয়ার্ড তোমাকে বলে দিয়েছে যে এগুলো তুমি খেয়াল করবা যেন তোমার লিখতে সাহায্য করে এই লেখাটার ক্ষেত্রে। প্রথমে তোমাকে ডেট দিতে বলছে, যে ডেট অবশ্যই দিবা এই চিঠির মধ্যে। এরপরে তোমাকে ঠিকানা দিতে বলছে, স্যালুটেশন দিতে বলছে, অর্থাৎ তুমি সম্বোধন করবা, তোমার বন্ধুকে যদি সম্বোধন করে তাহলে ডিয়ার ফ্রেন্ডস দাও। এরপরে মেন পয়েন্টস অফ দ্য লেটার, চিঠির যে মেন ভাষাটা, অর্থাৎ তুমি কিভাবে সাহায্য করবা সেটা লিখবা। এরপরে তুমি চিঠিটা কিভাবে শেষ করবা লেখা, ক্লোজিং, সেটা দিবা। বলছে ন্যূনতম 6টা বাক্য লিখতে হবে। লেখার ক্ষেত্রে তোমাকে আবারও একই কথা, তোমাকে ক্যাপিটাল লেটার খেয়াল রাখতে হবে, তোমাকে ফুল স্টপ যথাযথ দিতে হবে প্রত্যেকটা বাক্যের শেষে, এবং তোমাকে অবশ্যই প্রত্যেকটা শব্দের বানান ঠিক রাখতে হবে, কারেক্ট স্পেলিং। তাহলে চলো আমরা একটা চিঠি লিখি। আমি নমুনা একটা দিয়েছি, এটা বিভিন্ন ভাবে লেখা যায়, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। দেখো, প্রথমে আমরা কি দেই, ডেট দিই না, তারিখ। হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? জি পাচ্ছি। দেখো, আমি ডেট দিয়েছি, এরপরে কিন্তু ডেটের সাথে তুমি অ্যাড্রেসটাও দিতে পারো, অ্যাড্রেসটা দিতে পারো। আমি অত অ্যাড্রেস এখানে দেইনি, তোমরা দিতে পারো, ডেটের পর পরই অ্যাড্রেস দিতে পারো। দেখো, এরপরে কি আমরা স্যালুটেশন দিব। স্যালুটেশন মানে যে এটা মাউস নাড়াচ্ছি, দেখো, স্যালুটেশন মানে সম্বোধন করবা। তাহলে তুমি ধরো তুমি হচ্ছে পলাশ, তাহলে তুমি লিখবা কাকে, রাজিনকে। এখানে যেহেতু পলাশ লিখবে রাজিনকে, আর পলি লিখবে রাফিয়াকে। তাহলে ডিয়ার রাজিন, এরপরে কি করবা, এরপরে প্রথমে শুরুর যে বাক্যটি লিখবা, হোপ ইউ আর স্টেইং ওয়েল। এরপরে কি, আই এম অলসো ফাইন। তারপরে দেখো, বাই দ্য বাই, হাউ ইজ ইউর গ্র্যান্ড প্যারেন্টস, তোমার দাদা দাদি কেমন আছে। হোপ দে আর ওয়েল, আশা করি তারা ভালো আছে। দেখো, আই লাভ মাই গ্র্যান্ড প্যারেন্টস ভেরি মাচ, আমি আমার দাদা দাদিকে খুব ভালোবাসি। ইউ অলসো লাভ ইউর গ্র্যান্ড প্যারেন্টস, তুমিও হয়তো কি তোমার দাদা দাদিকে ভালোবাসো। তারপরে কি, উই শুড হেল্প আওয়ার গ্র্যান্ড প্যারেন্টস,
উই শুড হেল্প আওয়ার গ্র্যান্ডপ্যারেন্টস। এরপরে দেখো কিভাবে আমি হেল্প করব, উই শুড লিসেন টু দেম, আমাদের তাদের কথা শোনা উচিত। তারা যদি কোনো কিছু চায় তাদেরকে এগিয়ে দেওয়া উচিত। তারা যদি এক গ্লাস পানি চায় তাদেরকে এগিয়ে দেওয়া উচিত। তারা যদি বলে যে আমাকে একটু ধরে ওখানে নিয়ে চলো, তাহলে আমাদের হেল্প করা উচিত। তো আমরা অত সবকিছু বিস্তারিত লিখে নিই, যেহেতু আমাদের পরীক্ষাতে সময় কম থাকবে আর লিখতে হবে, অনেক প্রশ্নের উত্তর দিতে হবে, এই জন্য অল্প লিখেছি। উই শুড লিসেন টু দেম। এরপরে কি করতে হবে, উই শুড নট বি নটি, উই শুড নট বি নটি, আমরা তাদের কাছে কোনো দুষ্ট আচরণ করব না, যাতে তারা বিরক্ত হয়। এরপরে আর বেশি কিছু লিখিনি, দেখো ক্লোজিং সেন্টেন্স, স্টে ওয়েল, কনভে মাই সালাম টু ইওর প্যারেন্ট, তোমার বাবা মাকে আমার সালাম জানিও, ভালো থাকো, ঠিক আছে, তোমার সাথে শীঘ্রই দেখা হবে, সি ইউ সুন। এটুকুই হচ্ছে মেইন জিনিস। বানানগুলো খেয়াল রাখতে হবে। চিঠিটা কি তোমরা দেখতে পাচ্ছ? জি। জি পাচ্ছি। এরপরে তোমরা নিচে আরো কি দিবা, এই যে ক্লোজিং যে বাক্যটা, ইওর লাভিং ফ্রেন্ড, অথবা তোমার প্রিয় বন্ধু, অথবা ইওর বজম ফ্রেন্ড, তোমরা বিভিন্ন ভাবে বিভিন্ন শব্দ দিতে পারবা, ঠিক আছে। কে লিখছে? রাজিন। এখানে খেয়াল করো, আমি উপরে রাজিন দিয়েছি, ঠিক আছে, নিচে কিন্তু পলাশ হবে, নিচে হবে পলাশ। তোমরা কি ভুলটা ধরতে পেরেছো? ভুলটা না, দেখো, নিচে কিন্তু, নিচে কি রাজিন হবে? নিচে কি হবে বলো, নিচের নামটা কি হবে? পলাশ। পলাশ। তাহলে এটা রাজিন হবে না, পলাশ। আমি এটা ইচ্ছে করে ভুলটা রেখেছি, তোমরা ধরতে পারো কিনা দেখার জন্য। তো দেখো, এখানে হবে পলাশ, কারণ পলাশ লিখছে কাকে? যে লিখবে সে নিচে তার নাম থাকবে, আর যে যাকে লিখবে তার নাম উপরে থাকবে। ওকে, 8 নম্বর প্রশ্ন উত্তর শেষ। এবার আমরা দেখো 9 নম্বর প্রশ্নে যাই। 9 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং প্রতিবারই তোমাদের এগুলো থাকে। WH কোয়েশ্চন। WH কোয়েশ্চন কাকে বলে, কে বলতে পারবা? রুদ্র এবং অয়নের মধ্যে বলো। কি, কেন, কিভাবে, এসব দ্বারা প্রশ্ন করাকে WH কোশ্চেন। আচ্ছা, তাহলে কোয়েশ্চন কাকে বলে, মানে কোয়েশ্চন এবং WH কোয়েশ্চন, এই দুটোর মধ্যে পার্থক্য কি? বলতে পারবা কেউ, না আমি বলবো? আপনি বলেন। আচ্ছা দেখো, আপনি বলেন। আমি এখন, হ্যাঁ দেখো, আমি শুধু যদি প্রশ্ন করি যে, দেখো আমি বলছি যে তোমার নাম কি, তোমার নাম কি, যদি বলি তাহলে কি হয়? হোয়াট ইজ ইওর নেম। এখানে আমি কি ব্যবহার করেছি? হট ব্যবহার করেছি। আর যদি বলি যে ইজ ইট ইওর নেম, এটা কি তোমার নাম, তখন কিন্তু হট ব্যবহার করছি না। দুটো প্রশ্ন দেখো, একটা হচ্ছে হোয়াট ইজ ইওর নেম, আর একটি হচ্ছে ইজ ইট ইওর নেম। অর্থাৎ আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করে প্রশ্ন করতে পারি। ডু, ডাজ, হ্যাভ, হ্যাজ, ওয়াজ, ওয়্যার, হ্যাড, এগুলো দিয়েও কিন্তু আমরা প্রশ্ন করতে পারি। এগুলো হচ্ছে শুধু কোয়েশ্চন, প্রশ্ন। আর যদি আমরা হু, হুইচ, হট, হোয়েন, হোয়ার, হাউ এগুলো ব্যবহার করি, তখন সেগুলো হচ্ছে WH কোয়েশ্চন। কারণ কি? এগুলো দেখো প্রত্যেকটা শুরুতে WH আছে। এই যে দেখো, হুয়ে WH, হটে WH, হোয়েনে WH, হোয়ারে WH, হয় WH, হুইচে WH, শুধু হাওয়ে WH নাই, কিন্তু এই হাউ দ্বারাও এই প্রশ্ন করা যায়, এটাকে WH প্রশ্নের অন্তর্ভুক্ত ধরা হয়। তাহলে WH হচ্ছে যে অবশ্যই WH যেগুলো দিয়ে আমরা প্রশ্ন করি সেগুলো থাকবে, আর শুধু কোশ্চেনে WH নাও থাকতে পারে, সেখানে অক্সিলারি ভার্ব দিয়ে আমরা করতে পারি। গট ইট? ওকে, দেখো প্রথম যে WH কোশ্চেনটা, দ্য পিকচার ইজ বিউটিফুল, এখানে কার নিচে আন্ডারলাইন করা আছে? বিউটিফুল। ইয়েস। তাহলে দেখো, দ্য পিকচার, আমি যদি তোমাকে বাংলায় বলি যে ছবিটি দেখতে কি রকম, তখন কি বলবা? উত্তর কি দিবা বলো? সুন্দর। তাহলে সুন্দর। তাহলে আমি প্রশ্ন করেছিলাম কি, যে ছবিটি দেখতে কেমন বা কি রকম। তাহলে কেমন বা কি রকমের ইংরেজি ওয়ার্ড কোনটা এই যে WH এর মধ্যে? হাউ। হাউ।
আচ্ছা দেখো, একটা হাউ হতে পারে, আবার হট দিয়েও করা যেতে পারে, দুই ভাবে করা যেতে পারে। তাহলে আমরা যদি করি, দেখো এখান থেকে আমরা উত্তরটা নিই। তোমরা যদি হাউ দাও, তাহলে এখানে দেখো অক্সিলারি ভার্ব কিন্তু রয়েছে। তাহলে হাউ ইজ দ্য পিকচার, এই যে দেখো বিউটিফুল এর জন্য হাউ, এরপরে অক্সিলারি ভার্ব বসাবো আমরা, তাহলে ইজ। তাহলে দেখো প্রথমে আমরা বসাবো কি, হাউ, কারণ এটা বিউটিফুল এর নিচে আন্ডারলাইন আছে। এরপরে আমরা দেব কি, অক্সিলারি ভার্ব। তাহলে ইজ, এখানে অক্সিলারি ভার্ব ইজ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এরপরে দ্য পিকচার, হাউ ইজ দ্য পিকচার। অবশ্যই আমরা শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব, কারণ এগুলো সবগুলো হচ্ছে প্রশ্ন, তাই না? জি। তাহলে এটা সঠিক, ডব্লিউএইচ প্রশ্নটা কি হবে, হাউ ইজ দ্য পিকচার। ইজ ইট রাইট? Yes. Okay, thank you very much. Then move on to the next question. Let's see what is the next question. The tortoise won the race. Tortoise হচ্ছে কি, কচ্ছপ। তাহলে কচ্ছপ কি করলো, এই রেসে অর্থাৎ এই দৌড়ে জিতে গিয়েছিল, তাই না? তাহলে দেখো আন্ডারলাইন করা আছে কার নিচে, জি। Tortoise. টর্টয়েজ। তুমি কি করবা, তুমি ইংরেজি বাদ দাও, তুমি Tortoise। বাংলাতে, হ্যাঁ সরাসরি বাংলায় চলে আসো। আমি যদি বলি যে কে জিতেছিল, তাহলে কি হবে, কচ্ছপ। টর্টয়েজ না? জি। টর্টয়েজ। তাহলে কে, এই যে কে, কোনটার মানে কে, হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, কোনটার মানে কে, Who? হু, ইয়েস। তাহলে কি, হু। তোমরা এখানে দুই ভাবে করতে পারো, একটা সরাসরি করতে পারো, হু ওন দ্য রেস দিতে পারো, অথবা দিতে পারো যে হু ডিড উইন দ্য রেস। দেখো দুটোর অর্থ কিন্তু একই। হু ডিড, এখানে আমি ডিডটা ভুল করে একটা ক্যাপিটাল লেটার হয়ে গেছে, ডিটা হবে ছোট অক্ষরে। হু ডিড উইন দ্য Yes. রেস। এখন তুমি দেখো এটাকে সংক্ষেপে, Yes. তোমার যদি এটা নাও মনে আসে, যদি নাও মনে আসে, তুমি কি দিবা, তুমি ডিড না দিলেও চলবে। দেখো যে হু ওন দ্য রেস, হু ওন দ্য রেস, এটাও তুমি বলতে পারবা। আর যদি তুমি ডিড দাও তাহলে উইন করতে হবে, কারণ হু ডিড উইন দ্য রেস ফার্স্ট ইনডিফিনাইটের প্রশ্নবোধক করলে ডিডের পরে সাবজেক্টের কি হয়, প্রেজেন্ট ফর্ম হয়। পরেরটা দেখি চলো। সৈকত's mother cooks at 6 AM. আমি আর বর্ণনা করছি না, দেখো সৈকতের মা কখন রান্না করে, 6টার সময়। তো যদি বলি এখানে কখন রান্না করে বলো, 6টার সময়। হ্যাঁ তাহলে সময়, সময় মানে হচ্ছে কখন, তাহলে কখন মানে কি, হোয়েন না? জি। হ্যাঁ হোয়েন মানে কখন। তাহলে দেখো হোয়েন, হোয়েনের পরে আমরা কি বসাবো, এখানে দেখো যে সৈকত's mother cooks at 6 AM, এটা কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স না? জি। তাহলে আমরা কি ডু বাই ডাজ বসাইতে পারবো জি। না? জি পারবো। তাহলে কে হ্যাঁ। রান্না করে বলো তো? সৈকতের মা। সৈকতের কোন মা। পারসন, কোন পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন না থার্ড পারসন? থার্ড পারসন। থার্ড পারসন, রাইট। তাহলে থার্ড পারসনের জন্য আমরা ডু বসাই না ডাজ বসাই বলো? ডাজ। ডাস। ওকে, দেন আমরা ডাজ দিলাম, ক্লিয়ার। তাহলে এরপরে সৈকত মাদার আমরা দিব, কে রান্না করে, সৈকতের মা। তাহলে হোয়েন ডাজ সৈকত মাদার কুক, কুক। ক্লিয়ার। এখানে দেখো কুকের সাথে কিন্তু এস দেওয়া যাবে না, কিন্তু প্রশ্নে দেখো কুকের সাথে এস ছিল, কারণ কি এখানে ডাজ বসেছে, প্রশ্নবোধক। এরপরে পরেরটা যাই, সীমা ইজ ইন ক্লাস 5। এখন দেখো আমি তোমাদেরকে বাংলায় একটা জিনিস বলছি যে সীমা ক্লাস 5-এ পড়ে, তুমি আমাকে বাংলায় প্রশ্ন করো এই বাক্যটা, সীমা ক্লাস 5-এ পড়ে। সীমা কোন ক্লাসে পড়ে? সীমা কোন ক্লাসে ভেরি পড়ে? গুড, ভেরি গুড। তাহলে দেখো সীমা কোন ক্লাসে, তার মানে কোন বসবে, কোনের ইংরেজি কি, হুইচ। হুইচ অথবা What? হট, দুটাই তোমরা ব্যবহার করতে পারো, হুইচ এবং হট দুজনই তোমরা সঠিক উত্তর দিয়েছো। দেখো কি হয়, তাহলে হুইচ অথবা হট দুটোই আমরা দিতে পারি। হুইচ ক্লাস, এখানে দেখো অক্সিলারি ভার্ব কি আছে, ইজ আছে না? জি। জি। তাহলে হুইচ অথবা হট ক্লাস ইজ ইন সীমা,
সিমা কোন ক্লাসে, বুঝতে পেরেছো? জি। পরেরটাতে যাই আমরা, দেখো সামিরা ইজ গোয়িং টু মার্কেট ফর শপিং। তাহলে আন্ডারলাইন আছে শপিং এর নিচে। আমরা যখনই প্রশ্ন তৈরি করব তখনই আমরা দেখব যে কোন শব্দটির নিচে আন্ডারলাইন করা আছে। এটা প্রশ্নপত্রে দেয়া থাকবে কিন্তু। তো দেখো শপিং এর নিচে আছে, তাহলে আমি তোমাকে বাংলায় বাক্যটা বলি, তুমি বাংলাতেই আমাকে প্রশ্ন করবে। সামিরা মার্কেটে কিসের জন্য যাচ্ছে, বলো। সামিরা মার্কেটে কিসের জন্য যাচ্ছে? শপিং এর জন্য। শপিং এর বাংলা কি? বাজার। ইয়েস, কেনাকাটা করার জন্য, রাইট? ওকে, সঠিক বলেছো। এখন দেখো তাহলে সামিরা বাজারে কিসের জন্য যাচ্ছে? আমরা এখানে কি সামিরা বাজারে যাচ্ছে কি শপিং করার জন্য। তাহলে যদি প্রশ্ন করি তাহলে সেটা কি হবে? সামিরা বাজারে কিসের জন্য যাচ্ছে। তাহলে কিসের জন্য কি হবে বলো? WH শব্দটা কোনটা হবে? ওয়াই। হট, ইয়েস। হয়, ইয়েস। তুমি শুনো, হটও দেখো, হটও বলতে পারো, তবে হটটা বেশি সুইটেবল না, এখানে অ্যাপ্রোপ্রিয়েট না। এখানে হচ্ছে যে হয়, কেন, মানে সামিরা কেন বাজারে যাচ্ছে। তাহলে দেখো হয়, এরপরে অবজেক্টের ভাব রয়েছে কি ইজ, হয় ইজ, এরপরে হচ্ছে সাবজেক্ট সামিরা, হয় ইজ সামিরা। এরপরে দেখো গোয়িং টু ছিল, কিন্তু গোয়িং টু মার্কেট, ডান। WH কোয়েশ্চন এখানে পাঁচটার মধ্যে কোনোটা কি তোমরা বুঝতে পারছো না মনে হচ্ছে? কোনো প্রশ্ন রয়েছে তোমাদের? না। ওকে, তাহলে আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটা খুবই মজার। এখানে দেখো আমরা দেখেছিলাম 1 থেকে 8 নাম্বার যে প্রশ্ন, সেটা দুইটি প্যাসেজ, একটা সিন এবং একটা আনসিন থেকে থাকে। কিন্তু 9 নাম্বার যে প্রশ্নটা ছিল, এর আগের প্রশ্নটা, 9 নাম্বার প্রশ্নটা কি ছিল? যে WH কোয়েশ্চন। আর 10 নাম্বার প্রশ্নটা দেখো, এখানে তোমাকে 10 নাম্বার প্রশ্নটা আমি এখন দেখাচ্ছি। 10 নাম্বার প্রশ্নে কিছু ইনস্ট্রাকশন তোমাকে দিয়েছে কিসের জন্য, দেখো। বলছে রিড দ্য ইনস্ট্রাকশনস অ্যাবাউট হাউ টু কিপ ইউর টিথ হেলদি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চন। বলছে তোমাদের দাঁত কিভাবে তোমরা মানে ঠিক রাখবা, দাঁত ঠিক রাখার কিছু এখানে নির্দেশাবলী দেওয়া হয়েছে। সেগুলো পড়ে পরে যে কয়েকটা প্রশ্ন থাকবে সেগুলো উত্তর দিতে বলছে। চলো দেখি কি নির্দেশনা দিচ্ছে। 1 নম্বরে টেক এ সফট টুথব্রাশ, বলছে কি যে অবশ্যই একটা নরম টুথব্রাশ প্রথমে নিতে হবে। এরপরে ইউজ টুথপেস্ট, অবশ্যই পেস্ট নিতে হবে। এরপরে ব্রাশ ইওর টিথ আফটার ইটিং, অবশ্যই খাবার পরে আমাদেরকে আমাদের দাঁত ব্রাশ করতে হবে। এরপরে 4 নম্বরে বলছে ব্রাশ ইওর টিথ প্রপারলি, খাবার পরে তো আমরা দাঁত ব্রাশ করবই টুথব্রাশ এবং পেস্ট দিয়ে, কিন্তু অবশ্যই দাঁতটা আমাদেরকে ভালোভাবে যথাযথভাবে মাজতে হবে। এরপরে বলছে ভিজিট এ ডক্টর ইফ নেসেসারি, প্রকৃতভাবে দাঁত ব্রাশ করার পরেও পেস্ট দিয়ে, টুথপেস্ট দিয়ে, টুথব্রাশ দিয়ে ভালোভাবে দাঁত ব্রাশ করার পরেও যদি আমাদের দাঁতে কোনো সমস্যা হয়, ব্যথা অনুভব হয় বা কোনো গর্ত বা ময়লা দেখা দেয়, তাহলে প্রয়োজন হলে আমরা যদি নিজেরা না সারাইতে পারি, ডক্টরের কাছে আমরা ডক্টরের কাছে গিয়ে আমরা ডক্টরের কাছে যাব। দেখো এবার প্রথম প্রশ্নটা, এখানে 3টা প্রশ্ন রয়েছে। আচ্ছা আমি প্রথম প্রশ্নটা দেখি। হোয়াট ডু ইউ ইউজ টু ব্রাশ ইওর টিথ, অর্থাৎ বলছে যে তোমরা দাঁত ব্রাশ করার জন্য কি ব্যবহার করো, বলো কি ব্যবহার করো দাঁত ব্রাশ করার জন্য? টুথপেস্ট এবং টুথব্রাশ। টুথপেস্ট এবং টুথব্রাশ। ভেরি গুড। তো আমি যারা একেবারে পারবে না, মানে যারা হয়তো অত ভালোভাবে বুঝতে পারে না, তাদের জন্য আমি সহজ একটা জিনিস দিয়েছি। আর তোমরা দুজন যেটা বলেছো সেটা হচ্ছে যারা ভালো পারে তারা এটা উল্লেখ করবে। আমি কি দিয়েছি দেখো, আই ইউজ ব্রাশ টু ব্রাশ মাই টিথ, মানে এখান থেকে উত্তরটা দেওয়ার জন্য। তাহলে কি আই ইউজ ব্রাশ টু ব্রাশ মাই টিথ, তাহলে তুমি এখানে কোন ব্রাশ ব্যবহার করো? টুথব্রাশ। যারা পারবে তারা কি দিবে যে আই ইউজ টুথব্রাশ এন্ড টুথপেস্ট, ব্রাশের জায়গায় আই ইউজ টুথব্রাশ এন্ড টুথপেস্ট টু ব্রাশ মাই টিথ। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার দেখো প্রশ্নটা,
হয় শুড ইউ ব্রাশ ইওর টিথ, তোমার কেন দাঁত মাজা উচিত, কেন দাঁত মাজা উচিত বলো। ফর কিপিং টিথ হেলদি। টু কিপ হেলদি। ইয়েস, ভেরি গুড। বলতে পারো যে হ্যাঁ টু কিপ আওয়ার টিথ হেলদি অথবা ফর কিপিং আওয়ার টিথ হেলদি, দুটোই কিন্তু সঠিক। তাহলে দেখো আমরা দেখি উই শুড, যেহেতু প্রশ্ন করেছে যে কেন তোমাদের দাঁত ব্রাশ করা উচিত, তাই তোমাকে শুড শব্দটা ব্যবহার করতে হবে, কারণ এখানে বলে দিয়েছে যে শুড ব্যবহার করেছে ওরা। তুমিও লিখবা যে উই শুড ব্রাশ, এখানে তোমার টুটা ছুটে গেছে, আচ্ছা আমি মুখে বলে নেই, তোমরা দেখে নিবা তাহলে হবে। উই শুড ব্রাশ টু কিপ আওয়ার টিথ হেলদি, টুটা এখানে মিসিং হয়ে গেছে। হ্যাঁ, এরপরে 3 নাম্বার প্রশ্নটা দেখো, হাউ ডু ইউ কিপ ইউর টিথ হেলদি, তুমি কিভাবে তোমার দাঁতকে ঠিক রাখতে পারবা বা সঠিক রাখতে পারবা, দাঁত যথাযথ, কোনো সমস্যা হবে না। রাইট ইন 3 সেন্টেন্সেস, 3টি বাক্যে তোমাকে উত্তর দিতে বলছে। দেখো 3টি বাক্য আমি দিয়েছি, তোমরা তোমাদের নিজেদের মতো করে দিবা এই ইনস্ট্রাকশন দেখে। দেখো, আই উইল ব্রাশ মাই টিথ উইথ এ সফট ব্রাশ। এখানে দেখো যে হাউ ডু ইউ কিপ ইউর টিথ হেলদি বলেছে কিভাবে তুমি তোমার দাঁত ঠিক রাখবা, তো তুমি বলবা যে হ্যাঁ আমি এটা ফিউচার ইনডিফিনাইটে দিবা। I will brush my teeth with a soft brush, তারপরে কি করবা, I will brush my teeth after eating, খাওয়ার পরে অবশ্যই ব্রাশ করব। তারপরে কি করব, I will brush them properly, আমি অবশ্যই যথাযথভাবে ব্রাশ করব। আমি এখানে 3টা জিনিস বলেছি যে অবশ্যই একটা সফট ব্রাশ দিয়ে আমরা দাঁত ব্রাশ করব, এরপরে আমরা কি করব, প্রতিবার খাবার পরে আমরা দাঁত ব্রাশ করব, এরপরে দাঁতগুলো ভালোভাবে ব্রাশ করব। এরপরের প্রশ্ন যাই, চলো দেখি। 11 নাম্বারটা দেখো যে এরকম একটা টেবিল থাকে, আমি যেহেতু পাওয়ার পয়েন্ট স্লাইডে দেখাচ্ছি, এখানে টেবিলটা আমি দিতে পারি নাই, টেবিল ছাড়াই এমনি সরাসরি দুটো কলাম করে দিয়েছি। দেখো কি বলছে, বলছে যে হেয়ার ইজ এ শিডিউল অফ এ কালচারাল কম্পিটিশন ইউর স্কুল, তোমার স্কুলের একটা প্রতিযোগিতার এখানে কি করা হয়েছে, তালিকা দেওয়া হয়েছে। রাইট দ্য নেমস অফ দ্য ডেজ হোয়েন দ্য কম্পিটিশন উইল বি হেল্ড, তোমাকে লিখতে হবে যে সপ্তাহের কোন দিনে কোন প্রতিযোগিতাটা হবে। স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, সপ্তাহের প্রথম দিনের নাম কি বলো, অয়ন রুদ্র বলো, সপ্তাহের প্রথম দিনের নাম কি, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক। স্যাটারডে। স্যাটারডে, ওকে ওয়েল। তাহলে দেখো একটা কিন্তু বলেই দিয়েছে, এখন প্রোগ্রামগুলো কি কি আছে দেখি। দেখো এসে রাইটিং রয়েছে, স্টোরি টেলিং রয়েছে, রিসাইটিং রয়েছে, ড্রয়িং রয়েছে, মিউজিক রয়েছে, অ্যাক্টিং রয়েছে। এসে রাইটিং মানে হচ্ছে রচনা লিখন, স্টোরি টেলিং মানে হচ্ছে গল্প বলা, রিসাইটিং মানে হচ্ছে আবৃত্তি করা, ড্রয়িং মানে হচ্ছে চিত্রাঙ্কন বা আঁকাআঁকি, মিউজিক মানে হচ্ছে গান, গানেরও একটা প্রতিযোগিতা রয়েছে, অ্যাক্টিং অভিনয়েরও প্রতিযোগিতা রয়েছে। এখন ওরা প্রথমটা বলে দিয়েছে, কি বলেছে, বলেছে স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, তাহলে প্রথমে স্যাটারডেটা দিয়ে দিলাম। স্যাটারডেতে কি হবে বলো তো, ইজি রাইটিং। স্যাটারডেতে ইজি রাইটিং। ইজি রাইটিং। ইজি না, এটা হচ্ছে এসে রাইটিং। ইজি মানে হচ্ছে সহজ, ইজি বানান হচ্ছে ESAY, মানে একটা এস থাকবে, আর এটা হচ্ছে এসে ESS, বুঝতে পেরেছো কি? জি। হ্যাঁ, এটা ভুল করবে না। তাহলে এটার উচ্চারণ কি হবে, এসে। এসে, রাইট। হ্যাঁ, এটা ইজি না। ওকে, এসে রাইটিং মানে হচ্ছে রচনা লিখন। এরপরে তাহলে স্যাটারডের পরের ডেটা কি বলো দেখি। সানডে। ওকে, তাহলে সানডে আমরা দিয়ে দিলাম। সানডেতে কি প্রতিযোগিতা হবে, স্টোরি টেলিং। ইয়েস, সানডের পরে কি ডে, সানডের পরে মানডে। মানডে, আমরা মানডে দিলাম। মানডেতে কি হবে, রিসাইটিং। রিসাইটিং মানে হচ্ছে কবিতা আবৃত্তি করা। এরপরে মানডের পরে টুইসডে, টুইসডের পরে হচ্ছে উইডনেসডে, উইডনেসডের পর থার্সডে। আর কি আমাদের আছে, একটার পরে আর কোনো প্রতিযোগিতা আছে, একটার পরে কোনো প্রতিযোগিতা নেই। তাহলে আর আমাদের বাকি, তারপরে তোমরা বলো তো দেখি থার্সডের পরে কোন ডে আসে, হুইচ ডে কামস আফটার থার্সডে, ফ্রাইডে। ইয়েস, এক্সেলেন্ট, থ্যাংক ইউ। তাহলে এভাবে এটা টেবিল আকারে থাকে, আমি যেহেতু টেবিলটা এখানে
পাওয়ার পয়েন্টে দিতে পারিনি, এই জন্য আমি এভাবে দেখিয়েছি, বুঝেছো? তোমাদের প্রশ্নপত্রে টেবিলটাই থাকবে, তোমরাও টেবিলের মতো করে লিখবা, টেবিল আঁকিয়ে। ওকে, এরপরে 12 নম্বর, আর দুটো প্রশ্ন রয়েছে। 11 নম্বর আমরা সমাধান করলাম, এবার 12 নম্বরে কি প্রশ্ন থাকে দেখো। এখানে থাকে যে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্সেস। অর্থাৎ তোমাকে যে শব্দগুলো দেয়া থাকবে, এই যে দেখো 5টি এখানে শব্দ রয়েছে, 1 2 3 4 5, অ্যান্ড, স্লেভ, ফর, হি, আওয়ার, এই শব্দগুলো তোমাকে সাজাতে হবে, দিয়ে একটা কি মিনিংফুল মানে অর্থপূর্ণ একটা বাক্য তৈরি করতে হবে। যখন আমরা এগুলো করব তখন প্রথমে কি বসাবো বলো তো রুদ্র এবং অয়ন? সাবজেক্ট। সাবজেক্ট। ভেরি গুড। সাবজেক্ট আমরা বাংলায় কি দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাবো? কে। কে, ইয়েস। তাহলে এখানে কে দিয়ে প্রশ্ন করলে কি পাই দেখো তো? কে। হি। হি। হি, ইয়েস। তাহলে প্রথমে আমরা বসাবো হি। তোমরা দেখতে পাচ্ছ হি? জি। তোমরা যে চালাকিটা করবা, তোমরা তো করে এসেছো, যদি ক্লাস 6 এরকম থাকে কিছু, তোমরা যেটা করবা চালাকিটা দেখো, যখন তুমি যে শব্দটা বসাবা ওটা কেটে দিবা। এই যে হি, হি বসেছো, হিটা তুমি এক কলমে দাগ দিয়ে কেটে দিবা প্রশ্নপত্রে। ওকে, তাহলে তোমার একটা কমে গেল। এরপরে কি দিবা? এরপরে থাকে সাবজেক্টের পরে ভার্ব। ভার্ব। তাহলে ভার্ব হচ্ছে কি মানে কাজ করা, ঠিক আছে? কি করে? তাহলে এখানে কি করে বলো তো? ঘুমায়। তাহলে স্লেপ্ট, তাহলে হি স্লেপ্ট। না, এখানে আমরা কোনো কিছু চেঞ্জ করব না, যা আছে তাই বসিয়ে দেবো। আমরা কিন্তু কোনো প্রেজেন্ট পাস্ট টেন্স কোনো কিছু চেঞ্জ করতে পারবো না, আমরা শুধু সাজিয়ে লিখবো। ওকে, তাহলে দেখো হি স্লেপ্ট, এরপরে কি সে ঘুমাল ছিল। কতক্ষণ ঘুমাল ছিল? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ার আছে, ঘন্টা, তারপরে ফর আছে, অ্যান আছে, তার মানে ফর অ্যান আওয়ার। তাহলে হি স্লেপ্ট ফর অ্যান আওয়ার, 1 ঘন্টার জন্য সে কি 1 ঘন্টার মতো ঘুমিয়েছিল। এখানে আমি যে ক্যাপিটালাইজেশন দেখো, ফর এফ কিন্তু ছোট হাতের অক্ষরে হবে, তো আমি এটা ভুল করে লিখেছি, এটা ভুল হয়েছে, তোমরা এফ ছোট হাতের অক্ষর দিবা, ঠিক আছে? হি স্লেপ্ট ফর অ্যান আওয়ার। এর পরের দেখো উল্টো পাল্টা যে পরের শব্দগুলো রয়েছে আমরা দেখি। প্রথমে রয়েছে অফ, অফ, অফ মানে এ, এরপরে এ, এ মানে একটি জানি, ওয়াটার মানে পানি, ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা। ড্রিঙ্ক মানে কিন্তু খাওয়া না, ড্রিঙ্ক মানে কি বলো? পান করা। ইয়েস। আর খাওয়ার ইংরেজি কি? ইট। ভেরি গুড। তোমরা আসলে গোল্ডেন জিপিএ যে পেয়েছো, এটা তার প্রমাণ তোমরা রাখলা, তোমরা মোটামুটি সবই জানো। আচ্ছা, তারপরে লট মানে কি? এলওটি, প্রচুর। 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 ওকে, এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা দেখছো, তোমরা সবাই খেয়াল করো, এবং রুদ্র অয়ন তোমরাও খেয়াল করো। দেখো যে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তাহলে এখানে কি সাবজেক্ট দেখতে পাচ্ছ তোমরা? না। তাহলে সাবজেক্ট নাই, তাহলে সাবজেক্টের পরে কি বসে বলো? ভার্ব বসে না? ভার্ব। তাহলে যখন দেখবা যে সাবজেক্ট নাই, তখন তোমরা সরাসরি ভার্বটা প্রথমে বসাবো, ঠিক আছে? জি। তাহলে দেখো এখানে ভার্ব হচ্ছে কি? ড্রিঙ্ক। জি। তাহলে আমরা ড্রিঙ্ক বসাই, ড্রিঙ্ক দিয়ে দিলাম। ওকে, এরপরে কি? অবজেক্ট, বাকিটুকু সব বসিয়ে দেবো। তো বাকিটুকুর মধ্যে কি আছে দেখো, এখানে রয়েছে, আচ্ছা এখানে কি ওয়াক ছিল? তোমাদের কাছে কি প্রশ্নপত্রটা আছে সামনে? জি আছে। না। আচ্ছা দেখো তো ওয়াক কি, ওয়াক কি আছে দেখো তো, যার কাছে প্রশ্নপত্র আছে ওয়াক দেখো তো ওয়াক আছে কিনা। জি আছে। আছে, হ্যাঁ। তাহলে দেখো ড্রিঙ্ক কি? এ লট অফ ওয়াটার। ড্রিঙ্ক এ লট অফ, এ লট অফ মানে প্রচুর, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা তোমার কি ফ্রেজ, এটাকে প্রিপজিশনাল ফ্রেজ বলে, এ লট অফ। তাহলে ড্রিঙ্ক এ লট অফ কি? ওয়াটার। প্রচুর পানি পান করো, ওয়াটার। ক্লিয়ার হয়েছে এটা? এর পরেরটা দেখো, পরেরটাতে দেখো রয়েছে টু মেক হেল্প আস স্ট্রং মিল্ক, ঠিক আছে? তাহলে দেখো এখানে কিন্তু সাবজেক্ট আছে। আমি বাক্যটা দেখো, তোমরা বুঝবা কিভাবে, কৌশলটা দেখো। তুমি দেখছো যে টু রয়েছে, টু মানে যখনই টু থাকবে জানবা কি যে দুটা ভার্ব থাকবে বাক্যে। দুটা ভার্ব থাকলেই কিন্তু টু থাকে, কারণ
দুটা ভার কখনো পাশাপাশি বসতে পারে না, দুটা ভার পাশাপাশি বসার জন্য একটা টু লাগে। ওকে, তাহলে এখানে স্ট্রং রয়েছে, তারপরে দেখছি আমরা মিল্ক আছে, তারপরে আস রয়েছে। এখন দেখো যে মিল্ক, মিল্ক মানে হচ্ছে দুধ। দুধ যদি আমরা কি করি, খাই, তাহলে আমরা কি শক্তিশালী হয়ে উঠি। তাহলে দেখো মিল্ক হেল্প, সাবজেক্ট, মিল্ক কি করে, সাহায্য করে। মিল্ক হেল্পস, মিল্ক হেল্পস কি করে, হেল্পস। এরপরে দেখো আরেকটা ভার্ব আছে মেক, তাহলে দুটা ভার্বের মধ্যে টু বসবে, তাহলে মিল্ক হেল্পস কাদের, আমাদের, আস, মিল্ক হেল্প আস টু মেক স্ট্রং। দেখো মিল্ক হেল্পস আস টু মেক স্ট্রং, বাক্যটা কি সঠিক হয়েছে? অর্থাৎ দুধ আমাদেরকে শক্তিশালী হতে সাহায্য করে, করে না? জি করে। তার মানে বাক্যটি সঠিক হয়েছে। এর পরের বাক্যটি দেখো, পরের এলোমেলো শব্দগুলো হচ্ছে টিচার, উই, এরপরে আওয়ার, এরপরে লাভ। এবার পরে আমি বলবো না, রুদ্র এবং অয়ন তোমরা বলো, আর বন্ধুরা love যারা our দেখছো teacher. তারা কমেন্ট করো। উই লাভ আওয়ার Yeah. টিচার। We love our teacher. ভেরি গুড। তোমরা যারা যুক্ত হয়েছো, যারা লাইভ দেখছো, তারা কমেন্টে তোমাদের বাক্যটা লিখো, আমি দেখে পরে তোমাদেরকে উত্তর দেব। ওকে, দেখো উই লাভ আওয়ার টিচার, উই হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, ভার্ব হচ্ছে লাভ, এরপরে অবজেক্ট হচ্ছে আওয়ার টিচার। পরেরটা দেখো এলোমেলো শব্দগুলো, ইউ, এরপর ইউ মানে তুমি, গোয়িং মানে হচ্ছে যাচ্ছে, হোয়ার, আর এখানে দেখো যে হোয়ার রয়েছে, WH একটা শব্দ রয়েছে, সে শব্দটা কি হোয়ার, তারপরে তার মানে এটা একটা প্রশ্নবোধক শব্দ হবে, আবার অ্যামিজ আরো রয়েছে। তাহলে দেখো আমরা জানি যে WH কোয়েশ্চন দিয়ে যখন প্রশ্ন তৈরি করি, তখন কি প্রথমে অক্সিলারি ভার্ব বসে নাকি WH শব্দটা প্রথমে বসে, বলো? ডাব্লিউএইচ শব্দ। WH. ওকে, তাহলে প্রথমে আমরা WH শব্দটি কোনটা, হোয়ার, হোয়ার আমরা বসিয়ে দিয়ে উপরের লাইনে হোয়ার কেটে দেব বা প্রশ্নপত্রে। এরপরে আমরা কি করব, অক্সিলারি ভার্ব কি আছে, আর, আর বসালাম। আর এর পরে দেখো যে অবজেক্ট বসবে, তাহলে অবজেক্ট কি, এখানে হচ্ছে যদি অবজেক্ট না, এটা যেহেতু আমরা প্রশ্ন করছি, এখানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে হোয়ার আর ইউ, এরপরে গোয়িং, লাস্টে যে ভার্ব, মানে তুমি কোথায় যাচ্ছ, বোঝা গেছে? জি। তাহলে এই হচ্ছে এই পাঁচটা সমাধান, যেগুলো রিঅ্যারেঞ্জ করতে হয়। অর্থাৎ অ্যারেঞ্জ মানে কি বলতো, কে বলতে পারবা অ্যারেঞ্জ মানে কি? সাজানো। সাজানো। ইয়েস। আর রি মানে হচ্ছে পুনরায়, আবার, তাহলে রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজানো। ভেরি গুড। রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজানো, অর্থাৎ আবার সাজানো নতুন করে। আমরা শেষের দিকে চলে আসছি, এটা হচ্ছে একবারে লাস্ট প্রশ্ন। লাস্ট প্রশ্নটা খুবই সহজ থাকে, দেখো আমরা একটু পড়ি, দেখতে পাচ্ছ তোমরা? জি। ওকে, আমি পড়ি। ফাতেমা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। ফাতেমা কি ক্লাস 5-এ পড়ে। সি লিভস ইন সোমপুর, সে সোমপুরে বসবাস করে। ইট ইজ এ স্মল ভিলেজ, এটা হচ্ছে একটা ছোট্ট গ্রাম। হার ফাদার ইজ রহমত আলী, তার বাবা নাম হচ্ছে কি রহমত আলী, অ্যান্ড মাদার ইজ কানিজ ফাতেমা, মায়ের নাম হচ্ছে কানিজ ফাতেমা। দে লিভ উইথ হার, কি করে, তার বাবা মা ওই ফাতেমার সাথেই থাকে, অর্থাৎ ফাতেমা তার বাবা মার সাথেই বসবাস করে। নাও ফিল আপ দা ফর্ম বাই ইউজিং ফাতেমাজ ইনফরমেশন। দেখি আমরা ফর্মটা দেখি, চলো। তোমরা কি ফর্মটা দেখতে পাচ্ছ? জি। এখানে একটা জিনিস দেখো, ফাতেমা কোন ক্লাসে পড়ে? 5-এ পড়ে। ফাতেমার কোন গ্রামে বসবাস করে? সোমপুর। সোমপুরে। গ্রামটা কত বড়? ছোট, স্মল ভিলেজ। ভেরি গুড। ফাতেমার বাবার নাম কি? বাবার নাম রহমত আলী, আর আলী। মায়ের নাম কানিজ ফাতেমা। গুড। ফাতেমার বাবা মা কি ফাতেমার সাথে একসাথে থাকে? জি। ওকে, ভেরি গুড। তাহলে দেখো আমাদের কিছুই করতে হবে না, আমরা এই তথ্যগুলো জানি উপরে, শুধু নিচে বসাবো। এখানে কি চেয়েছে, নেম, কার নেম, এই যে এটা যার বিষয়ে লেখা হয়েছে, তাহলে যার, এটা কার বিষয়ে লেখা হয়েছে এই জিনিসটা, লাইনগুলো? ফাতেমা।
ওকে, তাহলে নেমটা হবে কি? ফাতেমা। ফাতেমা। এরপরে ফাতেমার বাবার নাম কি? রহমত আলী। রহমত আলী। ফাতেমার মায়ের নাম কি? কানিজ কানিজ ফাতেমা। ফাতেমা। দেখো এখানে সব তথ্য নাই, এই তিনটা লাইনেই সব তথ্য রয়েছে, আমাদেরকে কিন্তু শুধু এখান থেকে নিয়ে এখানে বসাতে হবে। এরপর ভিলেজ, ফাতেমার ভিলেজের নাম কি বলো, গ্রামের নাম? সোমপুর। সোমপুর। দেখতে পাচ্ছ সোমপুর? জি। ওকে, এরপরে ফাতেমা কোন ক্লাসে পড়ে? তোমরা 5 সবাই যারা দেখছো কমেন্টে লিখো, ফাতেমা পড়ে ক্লাস 5-এ। 5 ক্লাস 5। ওকে, এই হচ্ছে 13টি প্রশ্নের আমরা সমাধান করলাম। তোমাদের যারা যুক্ত হয়েছে সকলকে ধন্যবাদ। এবার আমরা সরাসরি কথা বলবো। আমি শুধু রুদ্রকে দেখতে পাচ্ছি, অয়ন কি চলে গিয়েছে নাকি? আচ্ছা রুদ্র, জি। তুমি এবার বলো, তুমি যেহেতু পরীক্ষা দিয়েছো, তুমি তোমার যারা ছোট ভাই যারা এবার 5-এ পরীক্ষা দিবে তাদেরকে তুমি কি পরামর্শ দিবে বলো? ভালো করে পড়তে। হ্যাঁ বলো, তুমি তাদেরকে কয়েকটি বাক্য, 5টি বাক্য ব্যবহার করে পরামর্শ দাও। ভালো করে পড়তে, তারপর শিক্ষকের কথা শুনতে, ওকে, বাবা মায়ের কথা। ধন্যবাদ। তুমি যে পরামর্শগুলো দিয়েছো এগুলো তো থাকবেই। আমি এখন সকল বন্ধুদের বলি, আমরা এখনই যে স্লাইডটি দেখলাম, এই স্লাইডটিতে তোমাদের যদি কারো কোথাও কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্নগুলো করতে পারো, ঠিক আছে? তোমরা প্রশ্ন করতে পারো। আমি সকল প্রশ্নের উত্তর কমেন্টে দেওয়ার চেষ্টা করব। আর আমার সাথে যুক্ত রয়েছে রুদ্র, তো চলে গেল না? আমরা কি অনেকক্ষণ ক্লাস নিয়ে নিয়েছি? হ্যাঁ ভাইয়া, আপনার মাইক্রোফোন মিউট হয়ে আছে। মাসুদ রানা, তোমাকে অশেষ ধন্যবাদ, এত সুন্দর একটা অনেক ক্লাস। লম্বা সময়। হ্যাঁ, অনেক লম্বা সময় হোক, তবে অনেক কিছু শিখলাম আমরা, এবং তোমার ক্লাসটা দেখে আমি খুব স্যাটিসফাইড যে হ্যাঁ, ক্লাস বেশ শিখার মতো কিছু ছিল আর কি, যা আমরা দেখে ক্লাসে কিছু শিখতে পারবো, কিছু বুঝতে পারবো। তোমাকে ধন্যবাদ, আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তোমাকে হেল্পলাইন হ্যালো নওগাঁ থেকে অশেষ ধন্যবাদ, এবং আশা করতেছি খুব শীঘ্রই তুমি আবার আমাদের মাঝে একটা ক্লাস নিবা এবং আবার শুরু করবা টিচার হিসেবে। ধন্যবাদ নওগাঁ হেল্পলাইনের পক্ষ থেকে যারা যুক্ত হয়েছিল নওগাঁ থেকে, সকলকে আমি আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি, যারা ভালো ফলাফল করে যে দুজন যুক্ত হয়েছিল। আর তোমরা যারা পরীক্ষার্থী রয়েছে, আমি আশা করি তোমরা সুন্দরভাবে, যেরকম ভাবে বললাম এরকম ভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষার জন্য তোমরা ভালোভাবে পরীক্ষাতে অংশগ্রহণ করবা। তোমাদের জন্য শুভকামনা রইল। আশা করি ভবিষ্যতে আবার হয়তো দেখা হতে পারে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।